বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমবারের জন্য এলেন তাঁদের উদ্দেশ্যে বলি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধু, অনুগ্রহ করে এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ও তার পাশে অল অপশানটি অন করে দিন, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে প্রাণিত করবেন। আর পারলে বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন। এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ, সমরেশ মজুমদারের কালবেলা। হাসিমারায় বসে কলকাতার খবর পাওয়া মুশকিল, কিন্তু তা সত্ত্বেও দলের খবর আসতে লাগল। সমস্ত দেশ একটু একটু করে নকশাল বাড়ি হয়ে উঠছে। বীরভূম, মেদিনীপুর, 24 পরগনা তো বটেই, খোদ কলকাতায় এখন পুলিশের সঙ্গে সংগ্রাম চলছে। বেলঘরিয়া, যাদবপুর, বেলেঘাটার কিছু কিছু জায়গা প্রায় মুক্ত অঞ্চলে পরিণত হচ্ছে। রেডিও শুনলে অবশ্য মেজাজ খারাপ হয়ে যায়। এই সব ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হচ্ছে সমাজ বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। যে খবরটা সবচেয়ে আনন্দের তা হলো সাধারণ মানুষ নকশালপন্থীদের জন্যে মৌন সমর্থন রাখছে। ঘর ছাড়া ছেলেগুলোকে আশ্রয় বা খাবার দেওয়ার ব্যাপারে অনেকেই প্রশ্রয়ের হাত বাড়িয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ এখনও সক্রিয়ভাবে বিপ্লবে যোগ দেয়নি, কিন্তু এভাবে যদি এগিয়ে যায় তাহলে তাদের দরজা খুলবেই। স্বর্গছেড়ায় এর মধ্যে কতকগুলো মারাত্মক ঘটনা ঘটে গেছে বলে খবর এসেছে। পুলিশ নাকি পানিরামের হত্যার বদলা নিতে ওই অঞ্চলে চিরুনি অপারেশন চালিয়েছে। ব্যাপক ধরপাকড় হয়েছে, কিন্তু ওদের কাউকে পুলিশ ধরতে পারেনি। তবে খুঁটিমারির জঙ্গলের ডেরাও পুলিশ আবিষ্কার করেছে। এই মুহূর্তে অনিমেষ, সিরিল এবং জুলিয়েনকে পুলিশ গরু খোঁজা খুঁজছে। স্বর্গছেড়ার ব্যবসায়ীরা ভয় পেয়ে গেছে খুব, কিন্তু সাধারণ মানুষ যে স্বস্তি পেয়েছে তা হাটে বাজারে গেলেই বোঝা যায়। দ্বিতীয় ঘটনাটি হলো, অনিমেষের অস্তিত্ব আবিষ্কার করার পর পুলিশ চা বাগানে গিয়েছিল। মহিতোষকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি কথাবার্তা হয়েছে অনিমেষ খবর পায়নি। তবে থানা থেকে ফিরে এসে মহিতোষ লম্বা ছুটি নিয়ে ছোটো মাকে সঙ্গে করে জলপাইগুড়িতে চলে গেছেন। কথাটা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অনিমেষ। এত কাছাকাছি দীর্ঘকাল থেকেও সে বাবার সঙ্গে দেখা করেনি যাতে ওরা না জড়িয়ে পড়েন, কিন্তু শেষ পর্যন্ত তাই হলো। অনিমেষ এখানেই ছিল এবং পানিরাম হত্যার সঙ্গে জড়িত জেনে বাবার প্রতিক্রিয়া কি হতে পারে। খুবই সামান্য সময় অনিমেষ তারপর ব্যাপারটাকে ভুলে যেতে চেষ্টা করল। নদীর ওপর তাঁবু পেতে বিরাট কর্মযজ্ঞ চলছে। অনিমেষের আপাতত আশ্রয় এখানেই। ওর বয়সী যে ছেলেটি কন্ট্রাক্টরের অধীনে কাজ করছে তার সঙ্গে দলের মাধ্যমেই যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে। আশ্রয় চাইতে সে একটু আপত্তি করেনি, শুধু বলেছিল সহজ হয়ে ঘোরাফেরা করুন, নদীর বেডে পুলিশ আসবে না। আমি বলবো আপনি আমার মাসতুতো ভাই। সিরিলকে সেই কাজে লাগিয়েছিল। কুলিরা মাথায় করে যে পণ্য বয়ে নিয়ে যাচ্ছে তার তদারকির কাজ। ফলে এখানে এসে আর সবার সামনে সিরিলের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। যা কিছু খবর ওই ছেলেটির মাধ্যমেই পাচ্ছে অনিমেষ। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটির বুকে উত্তাপ আছে। নাম করুণা সিন্ধু। তবু এর মধ্যে একদিন শিলিগুড়িতে গেল অনিমেষ। করুণা সিন্ধু নিষেধ করেছিল, আপনার নামে ওয়ারেন্ট আছে যখন,
তখন যাওয়া ঠিক হবে না, কিন্তু এভাবে হাত পা গুটিয়ে নদীর ওপর তাঁবুর ভেতরে ইঁদুরের মতো লুকিয়ে বসে থাকতে আর ভালো লাগছিল না। পরবর্তী কাজকর্মের ব্যাপারে কথা বলা দরকার। সমচিন্তাযুক্ত দলগুলো এখন একত্রিত হয়েছে কিনা, আন্দোলনের নেতৃত্ব এখন কোনো যোগ্য হাতে গিয়েছে কিনা, পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে একটা সুষ্ঠু ধারণায় আসা হয়েছে কিনা, এইসব জানতে আগ্রহ হচ্ছিল তার। একজন পানিরামকে হত্যা করে সেই তল্লাটের কিছু মানুষের আশীর্বাদ পাওয়া যেতে পারে, কিন্তু সেখানেই শেষ কথা নয়। আশেপাশে তাকালে মনে হয় না সাধারণ মানুষ তাদের বিপ্লব নিয়ে তেমন ভাবছে। একথা ঠিক, একদিনে সেটা সম্ভবও নয়, কিন্তু তার আয়োজন করা দরকার। আকাশে মেঘ করেছিল। তাঁবুতে বসে চিঠি লেখা শেষ করল অনিমেষ। নাম সই করল না। কেউ চিঠিটা পড়লে রাজনীতির গন্ধ পাবে না, কিন্তু যাকে চিঠি লিখছে সে বুঝবে। মাধবীলতাকে লেখা এটি তার চতুর্থ চিঠি। শান্তিনিকেতন থেকে ফিরে আসার পর সে একতরফা চিঠি লিখে যাচ্ছে। মাধবীলতার কাছ থেকে উত্তর পাওয়ার উপায় নেই। মাধবীলতাকে নিজের আস্তানার ঠিকানা দেওয়ারও উপায় নেই। অনিমেষ চিঠিটা ভাঁজ করে ফেলার আগে আর একবার পড়ে নিল। এবার সে সম্বোধন করেনি, সরাসরি শুরু। তুমি কেমন আছো জানি না, তবে আমার জন্য তুমি ভালো থাকবেই এটা জানি। কেমন স্বার্থপরের মতো শোনাচ্ছে কথাটা, তবু তোমার কাছেই তো আমি স্বার্থপর হতে পারি। ছটপট করছি কাজ শুরু করতে, কিন্তু কিছুদিন হলো চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় দেখছি না। এ যে কি যন্ত্রণা তা তুমি বুঝবে না, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যা করতে চাইছি তা হবেই। পৃথিবীটা পাল্টে যাবেই। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে তা করতে হবেই। শান্তিনিকেতন থেকে ফেরার পর বেশি করে তোমার কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলেই তোমার মুখের প্রতিটি টান দেখতে পাই। আইন কিংবা ধর্ম কি বলবে জানি না, কিন্তু আমি চিৎকার করে বলতে পারি তুমি আমার স্ত্রী। কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে কাজ করতে বললাম না কেন? কেন তোমাকে দূরে সরিয়ে রাখলাম? যে কেউ এই প্রশ্ন করতে পারে। হয়তো একজন প্রকৃত কমিউনিস্টের একটা অপরাধ। যে কমিউনিজমে বিশ্বাস করে তার কর্তব্য আরেকজনকে সেই বিশ্বাসে উদ্বুদ্ধ করা। কিন্তু আমি যখন বুঝলাম তুমি আমার এই আমিটাকেই গ্রহণ করেছ, আমার আর সব কাজকর্মে তুমি বাধাও দেবে না, মুখ ফুটেও কিছু বলবে না, তখন তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাইনি। শুনেছি বিখ্যাত গুরুদেবদের শিষ্যরা নাকি বন্ধুবান্ধবীদের গুরু ভাই করতে ব্যগ্র হয়। সেরকম করতে চাইনি আমি। কিন্তু তোমার সমস্ত ভালো মন্দের জন্যে আমি নিজের কাছে দায়বদ্ধ। অথচ এই মুহূর্তে যদি তুমি অসুস্থ হও, তবু আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। এ যে কি যন্ত্রণা তা কি করে বোঝাই। কবে দেখা হবে জানি না, আদৌ দেখা হবে কিনা তাও জানি না, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার স্পর্শ পাচ্ছি। ইনল্যান্ড লেটারের ওপর গোটা গোটা অক্ষরে মাধবীলতার নাম ঠিকানা লিখে তাঁবুর বাইরে এসে দেখল করুণাসিন্ধু আসছে। এখন সকাল, চারদিকে ফিনফিনে রোদের ছড়াছড়ি। নদীর ওপর শুকনো নুড়িতে অবশ্য এখনও দুপাশের পাহাড়ের ছায়া মাখামাখি, কিন্তু মুখ তুললেই সোনা গলা রৌদ্র। জায়গাটা সত্যি সুন্দর। চওড়া নদীর দুধারে গাছে মোড়া বড় পাহাড়। নদীর জল এখন এক পাশ দিয়ে ছোট্ট শরীর নিয়ে ছুটে যাচ্ছে। কুলিরা এখনও কাজে নামেনি। করুণাসিন্ধু কাছে এসে বলল, কপাল ভালো বলতে হবে। কেন? আপনি শিলিগুড়িতে যাবেনই? হ্যাঁ। তাহলে তৈরি হয়ে নিন। আধ ঘন্টার মধ্যে আমাদের একটা জিপ ছাড়ছে। সন্ধে নাগাদ শিলিগুড়ি থেকে ঘুরে আসবে। আমি একটু গায়ে পড়ে কাজটার দায়িত্ব নিলাম, অতএব আপনি সঙ্গে যেতে পারেন। কথাটা শুনে অনিমেষ স্বস্তি পেল। বারোয়ারি ট্রেন কিংবা বাসে যাওয়ার চেয়ে প্রাইভেট জিপে যাওয়া অনেক নিরাপদ এবং সময়ও কম লাগবে। তাঁবুর ভেতরে ঢুকে করুণাসিন্ধু বলল, আপনাকে একটা অনুরোধ করব। বলুন। দাড়িটা কেটে ফেলুন। চমকে নিজের গালে হাত দিল অনিমেষ। সে কি? করুণাসিন্ধু হাসল। লোকে নিজেকে লুকোতে দাড়ি রাখে, তাই দাড়ি দেখলেই অনেকে সন্দেহের চোখে তাকায় আজকাল। তাছাড়া আপনাকে যারা চেনে তারা দাড়ি দেখেই অভ্যস্ত। ওটা কেটে ফেললে
কেউ চিনতেই পারবে না। শিলিগুড়িতে যখন যাচ্ছেনই তখন একটু সতর্ক হয়ে থাকা ভালো। অনিমেষ ইতস্তত করছিল, এ কত বছরের দাড়ি জানেন? আমি জীবনে কখনো গালে খুর লাগাইনি। করুণাসিন্ধু ঠাট্টার গলায় বলল, এত হাজার বছরের জঞ্জাল যখন সরাতে নেমেছেন তখন আর সামান্য দাড়িতে মায়া করছেন কেন? কথাটা শুনে অনিমেষের ভ্রু কুঁচকে গেল দেখে গলা পাল্টিয়ে বলল, কিছু মনে করবেন না, আমি কিছু মিন করতে চাইনি। করুণাসিন্ধুর দাড়ি কামানোর সরঞ্জাম ব্যবহার করতে অনিমেষকে বেশ পরিশ্রম করতে হলো। গালের কয়েক জায়গায় কেটে কুটে গেল, কিন্তু মুখ মোছার পর সে নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছিল না। মসৃণ গাল একটি সুশ্রী মোলায়েম তরুণকে হাজির করছিল। সিনেমার পোস্টারে এরকম মুখ দেখা যায়। করুণাসিন্ধু ক্যাম্প খাটে বসে ওর পরিবর্তন লক্ষ্য করছিল। এবার বলল, একদিন আপনি দাড়ির আড়ালে বয়সটাকে লুকিয়ে রেখেছিলেন, এবার এখন ধরা পড়ে গেলেন। অনিমেষ হাসল, কিন্তু প্রতিবাদ করল না। তার চেয়ে বয়সে বড় অনেকেই তাকে দাদা এবং আপনি বলে থাকে। এটা যে দাড়ির জন্যেই তা বোঝা যেত, কিন্তু কারুর ভুল ভাঙিয়ে দিত না সে। যে যা বলে খুশি হয় তাই হতে দেওয়া উচিত। করুণাসিন্ধুর দিকে তাকিয়ে সে বলল, চলুন। জিপে ওরা 4 জন, বাড়তি 2 জনের একজন করুণাসিন্ধুর মালিকের ছেলে, অন্যজন ড্রাইভার। গাড়িতে ওঠার পর থেকেই ছেলেটিকে লক্ষ্য করছিল অনিমেষ। বছর 20 বয়স হবে, বেশ মোটা সোটা। করুণাসিন্ধু ওর কথা বলে রেখেছিল, তাই কোনো প্রশ্নের সামনে দাঁড়াতে হয়নি। হাসিমারা ছাড়িয়ে যাওয়ার পর ছেলেটি বলল, বাবা কি আজই ফিরতে বললেন? করুণাসিন্ধু মাথা নাড়ল, হ্যাঁ। ধুত, এতদিন বাদে শিলিগুড়ি গিয়ে রাত না কাটিয়ে ফিরে আসা যায়? আপনি আজ ফিরবেন না? আমি মানে আমরা সবাই। বাবাকে বলবো গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। কেন? কোন কাজ আছে ওখানে? কাজ? ধুত, আপনি একদম বেরসিক। আপনি এর আগে শিলিগুড়িতে গিয়েছেন? প্রশ্নটা অনিমেষকে উদ্দেশ্য করে। সঠিক উত্তর দিল সে, না, মানে থাকার জন্যে যায়নি। নিচু হয়ে ছেলেটি একটি ব্যাগ খুলে বোতল বের করল। ভুটানের সামচিতে তৈরি সস্তা দামের রাম। তারপর করুণাসিন্ধুকে বলল, আপনি তো মাল খান না? না স্যার। করুণাসিন্ধু দ্রুত ঘাড় নাড়ল। আপনি? গোঁড়ামি নেই কিছু, তবে এখন খাবো না, অনিমেষ জানাল। কেন? সকালবেলায় চাই ভালো লাগে। ছেলেটি আর কথা বলল না। ব্যাগ থেকেই গেলাস আর জল বের হলো। প্রথমটা এক চুমুকে শেষ করে হাসল। আজ মশাই অনেক দিন বাদে স্বাধীনতার আলো দেখেছি। শালা বুড়ো শকুনটা মদ ছুতে দেয় না আমাকে, অথচ 17 বছর বয়স থেকে মালাবৃত হয়ে আছি। তখন থেকে সাইটগুলোতে আমি যেতাম একা একা। তা একবার রাত্রিরে শকুনটা গিয়ে হাজির। আমরা মাল খেয়ে বোতলগুলো একটা কুয়োর মধ্যে ফেলে দিতাম। শকুন সেটাই ঢুকে দেখল প্রায় বুঝে গেছে বোতলে। ব্যাস, আমার স্বাধীনতা চৌপাট হয়ে গেল। আজ অনেক দিন পর 15 অগস্ট হলো। করুণাসিন্ধু বলল, কিন্তু কাজটা যদি না হয়? সেজন্যেই আপনাকে নিয়ে যাচ্ছি, মন দিয়ে কাজ করবেন। এরকম একটি বাচ্চা ছেলের মুখে এমন পাকা পাকা কথা শুনতে শুনতে অনিমেষের মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। তবে ছেলে বেশ তৈরি। এখন গেলাস হাতে ধরে রেখেছে, বেশ সময়ের ব্যবধানে চুমুক দিচ্ছে। অনিমেষ বাইরে তাকালো। চা বাগান সবুজ গালচের মতো দিগন্তে ছড়ানো। মাঝখানের শেড ট্রিগুলোয় পাখির ঝাঁক। খুব স্পিডে গাড়ি ছুটছে, রাস্তা ফাঁকা। একসময় নির্সাড়া ছাড়িয়ে স্বর্গছেনার কাছে এসে গেল ওরা। করুণাসিন্ধু ওর দিকে তাকাতেই সে একটু পেছনে সরে বসল। বলা যায় না কিছু, যদি কারো নজর খুব তীক্ষ্ণ হয় তাহলে মুশকিল। হঠাৎ ছেলেটি বলল, আপনি কি করেন মশাই? করুণাসিন্ধু বলল, পড়াশোনা করে কলকাতায়, এখানে বেড়াতে এসেছে। ছেলেটি বলল, কি হবে পড়াশোনা করে? শালা পরের গোলামি করে করে জাতটা ডুবে গেল। ব্যবসা করুন, মাল কামান। শকুনকে দেখছেন না? ক্লাস 3 পর্যন্ত পড়েছিল বলে শুনেছি। অনিমেষ বলল, শকুনকে? যার গাড়িতে আপনি চড়েছেন, মাই ফাদার। সব সময় ভাগাড়ে নজর, যত দূরেই থাক কিছুতেই অ্যাভয়েড করতে পারি না। দাঁড়ান দাঁড়ান, গাড়ি থামাতো।
ছেলেটি ব্যগ্র হয়ে বাইরে তাকালো। অনিমেষ গুটিয়ে গেল। ওরা এখন স্বর্গছেনার চৌমাথায় এসে দাঁড়িয়েছে। পকেট থেকে টাকা বের করে ছেলেটি ড্রাইভারকে দিল। নায়ারের হোটেলে যা, 5টা রামের বোতল আনবি। ড্রাইভার ওর বাপের বয়সী, কিন্তু স্বচ্ছন্দে তুই তোকারি করছে সে। টাকা নিয়ে চলে গেলে ছেলেটি বলল, যান, আপনারা চটপট চা খেয়ে নিন। সকাল হলে বাঙালি ছাগলের মতো চা চা করে ডাকে। অনিমেষের ইচ্ছা করছিল ঠাস করে একটা চড় মারে ছেলেটির গালে। ওর শরীর শক্ত হয়ে উঠেছিল, কিন্তু করুণা সিন্ধু ওর হাত ধরল। না, একেবারে শিলিগুড়িতে গিয়েই খাবো। ছেলেটি সামনে বসে থাকায় ওদের দেখতে পাচ্ছিল না। করুণা সিন্ধু হাত ছেড়ে দেওয়ার আগে চোখ টিপল তাকে। অনিমেষ দেখল চৌমাথা একদম নির্জন। দোকানপাট কিছু কিছু খুলেছে বটে, কিন্তু রোজ সকালকার স্বাভাবিক ভিড় নেই। একটু বাদেই ড্রাইভার ফিরে এলো শূন্য হাতে। নেই মিলা ছোটা সাহেব, নেই মিলা। কেউ? खिंची उठल छेलेटा। नायर बोलता था पुलिस बहुत झमेला किया, यहाँ एक आदमी खून हुआ और उसी बारे में पुलिस बहुत झमेला किया, 3-4 आदमी को अरेस्ट किया, नायर को बहुत तंग किया। দুটো কাঁধ নাচালো ছেলেটি বিরক্তিতে। তারপর বলল, নায়ারকে আমার নাম বলেছিলি? হ্যাঁ সাহেব। ঠিক তখনই নায়ারকে দেখতে পেল অনিমেষ। নিরীহ মুখ করে বিরাট শরীর নিয়ে এদিকে হেঁটে আসছে। অনিমেষ আরেকটু মুখ ঘুরিয়ে বসল। ছেলেটার গলা শোনা গেল, কি মশাই, মেরে ফেলবেন নাকি? আর বলবেন না স্যার, পুলিশ আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। পানিরাম খুন হয়ে গেছে জানেন তো? পানিরাম বাবু? হ্যাঁ, কদিন আগে রাতে ডাকাতি হয়, সাধারণ ডাকাতি নয়। নায়ারের গলা নিচে নেমে এলো। নকশাল মাল লুট করেছে আর পুলিশ তার বদলা নিচ্ছে আমাদের উপর। এখানকার কটা নিরীহ ছেলেকে ধরে নিয়ে গেছে। নকশাল? সে তো কলকাতায় হচ্ছে শুনেছি, এখানে এলো কোত্থেকে? তলে তলে ছড়িয়ে পড়েছে, 2-1 জনের নাম শোনা যাচ্ছে। এখানকার চা বাগানের এক বাবুর ছেলে নাকি ওদের মধ্যে আছে। বিশ্বাস করতে ইচ্ছা হয় না স্যার। ছেলেটাকে আমি চিনি, খুব শান্ত ছিল। নকশাল ফকশাল না, সব মাল কামানোর ধান্দা। স্যার, ব্যাপারটা লাইট না, একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো কেন? ওরা লিখে গেছে বড় ব্যবসায়ীদের খুন করবে। কিন্তু এখনই তো আপনি আমাকে খুন করছেন, একটা পয়েন্ট হবে না? কোনো রকমে একটাই ম্যানেজ করে এনেছি স্যার। বেঁচে থাকুন, বেঁচে থাকুন। ছেলেটির গলায় হাসি গলছে। এতদিন বাদে স্বাধীনতা পেলাম, আর শুকনো থাকবে এতটা পথ? টাকা দিয়ে জিপ চলা শুরু করল। চোখের ওপর স্বর্গছেঁড়া মিলিয়ে যাচ্ছে। ডান দিকে চা বাগানের কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে। অনিমেষ ওর বাড়িটার দিকে তাকালো। দরজা বন্ধ। বারান্দায় একটা নেড়ি কুকুর শুয়ে আছে। কেমন খাঁ খাঁ করছে জায়গাটা। বোতল খুলতে খুলতে ছেলেটা বলল, এই আর এক নকশা শুরু হয়েছে মশাই, নকশাল। এলো গেল কত সাল, এখন দেখি নকশাল। মাল গোটানোর ধান্দা, সব শালা সিআইএর কারবার। করুণা সিন্ধু অনিমেষের হাত ধরল। সিআইএ? আমেরিকার চর মশাই, এইসব করে দেশে একটা ঝামেলা ক্রিয়েট করে ওরা। পৃথিবীর সব দেশেই নাকি এরকম করে। কাল রাত্রে শকুনকে বলছিল হাসিমারা ওসি। ছেলেটি বলল, ওসি এসেছিল নাকি? হ্যাঁ, শকুনকে বলতে এসেছিল কোনো উটকো লোককে যেন কাজে নেওয়া না হয়। শকুনের বন্দুকটা থানায় জমা দিতে বলছিল। কেন? তেনারা নাকি বন্দুক ছিনতাই করে দেশে বিপ্লব করবেন। পেছনে বিছুটি পাতা ঘষে দিতে হয় হারামিদের। শেষের কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। অনিমেষ খুব কষ্টে নিজেকে সামলে রাখল। এই দায়িত্বজ্ঞানহীন কথা শুনলে মাথা ঠিক রাখা মুশকিল হয়, কিন্তু এখানে কিছু করতে গেলে পুরো ঝক্কিটা করুণা সিন্ধুর ঘাড়ে পড়বে। বেচারা নিজেকে প্রচ্ছন্ন রেখে তাদের সাহায্য করছে, ওকে বিপদে ফেলে লাভ নেই। জলপাইগুড়ি শহর বাঁপাশে রেখে ওরা শিলিগুড়ির পথ ধরল। যেতে যেতে অনিমেষের চোখে লেখাগুলো পড়ছিল। খুবই অযত্নে লেখা, কিন্তু যেখানেই জায়গা পাওয়া গেছে সেখানেই এদিকে ছেলেরা লিখেছে, নকশাল বাড়ি লাল সালাম, নকশাল বাড়ির লাল আগুন দিকে দিকে ছড়িয়ে দাও। অর্থাৎ এদিকে সংগঠন খুবই সক্রিয় হয়ে উঠেছে। এটা খুব ভালো কথা, বেশ আশার কথা। শিলিগুড়ি শহরে পৌঁছে অনিমেষ করুণা সিন্ধুর কাছে বিদায় নিল। ঠিক হলো বিকেল 4টের সময় স্টেট বাসের টার্মিনালের সামনে সে ওদের জন্য অপেক্ষা করবে। সামনের সিটে ছেলেরা তখন প্রায় আউট,
কিন্তু তবু তার তাল ঠিক আছে। বলল, আজ বিকেলে নয়, কাল সকাল 8টায় দেখা হবে, আজ আমরা ফিরছি না। করুণাসিন্ধু পেছন থেকে চোখ টিপল। ছেলেটার কথায় গুরুত্ব দিতে নিষেধ করল সে, অর্থাৎ আজই ফিরে যেতে হবে। জিপ চলে গেলে অনিমেষ হাঁটা শুরু করল। সঙ্গে কোনো মালপত্র নেই, কেমন হালকা লাগছে তাই। শিলিগুড়ির সব রাস্তাঘাট সে চেনে না, কিন্তু মোটামুটি একটা আন্দাজ রেখে সে এগোচ্ছিল। দুপাশের বাড়ির দেওয়ালগুলোয় আন্দোলনের নানা স্লোগান লেখা, অথচ লোকজন যে সেগুলো খুব আগ্রহের সঙ্গে পড়ছে এমন দৃশ্য তার চোখে পড়ল না। হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে সবাই। কিন্তু কিছু দূর যেতে যেতে আরেক ধরনের পোস্টার চোখে পড়ল অনিমেষের। হঠকারী দূর হট, সিআইয়ের দালাল নকশাল নিপাত যাক, দেওয়ালে লিখে বিপ্লব হয় না, হবে না। যারা এই স্লোগান লিখেছে তারা নিজেদের অস্তিত্ব লুকোয়নি। চোয়াল শক্ত হলো অনিমেষের। কংগ্রেস থেকে এইসব কথা লিখলে তার একটা মানে বোঝা যেত, কিন্তু সংশোধনবাদের শীর্ষবিন্দুতে না পৌঁছলে এই রকম বিরোধিতা করা সম্ভব নয়। অর্থাৎ বিরোধ শুরু হচ্ছে, এবং তা হচ্ছে আরেকটি মার্ক্সবাদীদের সঙ্গেই। চমৎকার। রাস্তার পাশে ডাকবাক্সে মাধবীলতাকে লেখা চিঠি ফেলে বারিন্দার দোকানের কাছাকাছি এসে অনিমেষ দাঁড়ালো। মার্কেটের ভেতরে চট করে ঢুকতে রাজি নয়। ওখানে পরিস্থিতিটা কেমন তা না জানলে মুশকিলে পড়তে হতে পারে। সে রাস্তার দুপাশে তাকালো। খুবই স্বাভাবিক জীবন। তবু কিছুক্ষণ অপেক্ষা করল অনিমেষ। যদি কোনো পরিচিত মুখ চোখে পড়ে তাহলে ভালো হয়। তারপর যেন দোকান খুঁজছে এমন ভঙ্গিতে মার্কেটের ভেতরে ঢুকে পড়ল। একটু এগোতেই বারিন্দার দোকান নজরে এলো। বন্ধ। ভালো করে চোখ বুলিয়ে নিঃসন্দেহ হয়ে অনিমেষ বাইরে বেরিয়ে এলো। কী ব্যাপার, এত বেলা পর্যন্ত তো বারিন্দার দোকান বন্ধ থাকার কথা নয়। কিছু হয়ে গেল নাকি? পুলিশ এখানে হানা দিয়েছিল কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, বারিন্দার বাড়িতে যাওয়া উচিত হবে না। ওদের যে আড্ডায় খবরাখবর পাওয়ার জন্য দেখা করতে যাওয়ার কথা, সেখানে এখন কী অবস্থা কে জানে। আগে যতবার সে এসেছে এই বারিন্দার মাধ্যমেই কাজ হয়েছে। ভেতরে ভেতরে একটু নার্ভাস হয়ে পড়ল অনিমেষ। কি করবে বুঝে ওঠার আগেই সে ছেলেটাকে দেখতে পেল। রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে। যেন একটু আলো দেখা গেল এই ভঙ্গিতে অনিমেষ পা চালালো। ছেলেটি বোধহয় অনেক আগে থেকেই তাকে লক্ষ্য করছিল, কারণ অনিমেষ এগোনো মাত্রই সে অলস ভঙ্গিতে হাঁটতে লাগলো। দূরত্বটা কমতে দিচ্ছে না, অথচ হাঁটা চলায় ব্যস্ততাও দেখাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরে অনিমেষও আর ব্যস্ত হলো না। শিলিগুড়ির টাউন স্টেশনের কাছে এসে ছেলেটা দাঁড়ালো। লেভেল ক্রসিং বন্ধ। সার দিয়ে দুপাশে গাড়ি দাঁড়িয়ে আছে। ভিড়ভাট্টায় একাকার। অনিমেষ কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? খুব খারাপ, বিজনেসের 12টা বেজে যাবে। সে তো বুঝলাম, কিন্তু হয়েছে কি? দাদাকে শুইয়ে দিয়েছে ওরা। খুলে বলো। বারিন্দা মার খেয়েছে জানতে পেরে মাথা গরম হয়ে গেল অনিমেষের। সে ছেলেটিকে নিয়ে প্রায় বাতিল হয়ে যাওয়া প্ল্যাটফর্মের ওপরে গিয়ে দাঁড়ালো। জায়গাটা এককালে রমরমা ছিল, এখন স্টেশন হিসেবে এর কোনো গুরুত্ব নেই, ফলে লোকজন চোখে পড়ে না। ছেলেটি বলল, পার্টির বাবুরা খুব শাসিয়ে গিয়েছিল দাদাকে। নকশালদের সঙ্গে নাকি দাদা যোগাযোগ রাখে। দাদা অস্বীকার করেছিল, কিন্তু ওরা বিশ্বাস করেনি। তারপর পুলিশ এসে একদিন খুব জেরাটেরা করে গেল। আমি ভাবলাম আর দোকানে আড্ডা বসবে না, কিন্তু কোথায় কি, ওই ছেলেগুলোর আশা বন্ধ হলো না। শেষে এই গতরাতে ওরা এসে হামলা করল, বোমা মারল, আর দাদাকে দোকান থেকে বের করে প্রায় মেরেই ফেলেছিল। অল্পের জন্য বেঁচে গেছে। বলে গেছে দোকান যেন খোলা না হয় আর। ওদের চেনো? হ্যাঁ, পার্টির বাবুরা। বারিন্দা এখন কোথায়? বাড়িতেই। সকালে আমাকে পাঠালো হালচাল দেখতে। আমি এসে আপনাকে দেখতে পেলাম। এখন যে কি হবে বুঝতে পারছি না। অনিমেষ আর সময় নষ্ট করল না। ছেলেটিকে সেখানেই ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে শটান বারিন্দার বাড়ির দিকে রওনা হলো। বারিন্দার সঙ্গে অবিলম্বে দেখা করা দরকার। ওখানে গেলে বিপদ হবে কিনা সে ভাবনা এখন মাথা থেকে উড়ে গেছে। এক ডাকেই সাড়া পাওয়া গেল। জানলা দিয়ে শব্দ এলো, কে? আমি অনিমেষ। কয়েক মুহূর্ত। বারিন্দার মা দরজা খুললেন। একটু অচেনার ভাব, কিন্তু সেটা খুব দ্রুত কেটে গেল। ছেলেকে মারল কেন ওরা? আমি জানি না। অনিমেষ মাথা নিচু করল। আমি ওকে জানি।
ও তো কোনো দোষ করেনি, তবে মারল কেন? বৃদ্ধার গলা এখন থমথম করছে। ঠিক সেই সময় অনিমেষ বারিন্দার গলা শুনতে পেল। ওকে ভেতরে আসতে দাও মা। খুব অনিচ্ছার সঙ্গেই বৃদ্ধা একপাশে সরে দাঁড়ালেন। অনিমেষ বারিন্দার ঘরের সামনে দাঁড়িয়ে চমকে উঠল। সর্বাঙ্গে ব্যান্ডেজ, বারিন্দা শুয়ে আছেন। চোখ, নাক এবং ঠোঁট ছাড়া মুখ দেখা যাচ্ছে না। ওকে দেখা মাত্র বললেন, অনেক দিন পর রেস্ট নিচ্ছি ভাই, এভাবে শুয়ে থাকা তো হয় না। বারিন্দাকে যারা আঘাত করেছে তাদের অনিমেষ চেনে না, কিন্তু এই মুহূর্তে তার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। সে এগিয়ে যেতে বারিন্দা বিছানার একটা পাশ দেখিয়ে বললেন, বসো ভাই। অনিমেষ বুঝতে পারল বারিন্দার নড়াচড়া করতেই অসুবিধে হচ্ছে। সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছিল? ইংরেজরা বলে না, এ সবই খেলার একটা অঙ্গ, তাই। জলে নামবো কিন্তু বেনি ভেজাবো না, তার কদিন চলে। কিন্তু তুমি খবর পেলে কি করে? তোমার তো এখন হাসিমারায় থাকার কথা। অনিমেষ অবাক হল। হাসিমারার কথা আপনি জানেন? জেনেছি। অনিমেষের কপালে ভাঁজ পড়েছিল। সে প্রসঙ্গে ফিরে এলো। আপনার দোকানে গিয়ে দেখলাম সেটা বন্ধ। বেরিয়ে এসে আপনার অ্যাসিস্ট্যান্টের দেখা পেলাম। তুমি দোকান ঘুরে এসেছ? হঠাৎ বারিন্দা উত্তেজিত হলেন। হ্যাঁ, কেন? খুব অন্যায় করেছ, তোমার এখানে আসা উচিত হয়নি। আমি বুঝতে পারছি না। আহ, যা হবার তা তো হয়েই গেছে। আমার দোকানের ওপর ওদের নজর আছে। এ বাড়ির মুখে গলিতেও ওরা আছে। তুমি এখান থেকে যখন বেরোবে তখন সতর্ক হয়ে বেরিও। বারিন্দা যেন হাল ছেড়ে দিলেন। আপনি কি আমাকে খুলে বলতে চাইছেন না? অনিমেষ, এসব নিয়ে কম চিন্তা করাই ভালো। তবু যখন জানতে চাইছো বলছি। কিছুদিন হলো সিপিএম নকশালপন্থীদের সঙ্গে সংঘর্ষে নেমেছে। এরা সিআইএর চর, বিদেশি টাকায় গোলমাল করতে চাইছে, এই সব প্রচার ছিলই। এখন পাড়া দখল নিয়ে বোমাবাজি শুরু হয়েছে। এমনকি কোথায় নকশাল অ্যাকশন করবে তাও আগেভাগে পুলিশের কাছে খবর পৌঁছে যাচ্ছে। তুমি জানো আমার দোকানে এখনকার গল্প লিখিয়ে এরা আড্ডা মারে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তোমাদের সঙ্গে আমার সম্পর্কের কথা বাইরের কেউ জানে না, কিন্তু তা সত্ত্বেও ওরা এসে আমাকে শাসিয়ে গেল। পরদিনই এলো পুলিশ। ওরা কি করে খবর পেল তা বুঝতে পারলাম না, কিন্তু দল থেকেই খবর বেরিয়ে যাচ্ছে। পুলিশকে উল্টোপাল্টা বোঝাতে পারলেও ওদের বোঝাতে পারছিলাম না, কারণ ওরা বুঝতে পারছে যে একদিন জনসাধারণের সামনে ওদের যে চেহারাটা ছিল তা তোমরা কাগজে বাঘে পরিণত করে দিয়েছ। নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য ওরা তাই মরিয়া হয়ে পড়েছে। বারিন্দা নিঃশ্বাস ফেলল। সামান্য সময় নিল দম নেবার জন্যে। অনিমেষ চুপচাপ মানুষটিকে দেখছিল। এবার জিজ্ঞাসা করল, ওরাই আপনাকে মেরেছে? বারিন্দা মাথা নাড়লেন, না। তাহলে কে মারল? তোমরা। অনিমেষ সোজা হয়ে বসল। মনুমেন্টের ওপর থেকে পড়ে গেলেও ধাক্কা খেত না। বারিন্দা বললেন, ওই ইংরেজদের কথাটা, এ সবই খেলার অঙ্গ। এইভাবেই মেনে নিয়েছি। তুমি কি জানো আন্দোলন এখন দ্বিমুখী হয়ে গেছে? দুটো দল পাশাপাশি কাজ করছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না। এখন মেইন লাইন যাদের হাতে, তাদের বক্তব্য হলো খতম অভিযান চালিয়েই আমরা সমস্ত সমস্যার সমাধান করব। ভারতবর্ষের প্রতিটি গ্রামে খতম অভিযানের মাধ্যমে গেরিলা যুদ্ধ চালানো যায়। এই খতমের সংগ্রামের প্রশ্নে যারা আমাদের বিরোধিতা করছে তাদের আমরা পার্টিতে থাকতে দেব না। কিন্তু এসব করতে গিয়ে আমরা জনসাধারণের কাছ থেকে সরে আসছি। সাধারণ মানুষ এখন আমাদের ভয় পাচ্ছে। একজন কনস্টেবলকে খুন করে কতটা বিপ্লব করা যায়? পুলিশের যে কর্তারা নকশাল হত্যার মদদ দিচ্ছে তাদের গায়ে হাত পড়ছে না কেন? কলকাতায় যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেগুলো গরিব মধ্যবিত্তদের জায়গা। পার্ক স্ট্রিট বড়বাজার এলাকায় কেন অ্যাকশন হচ্ছে না? আমি এসব প্রশ্ন তুলেছিলাম। তারপর সিপিএম থেকে শাসিয়ে গেল, পুলিশ জেরা করল, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমি ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছি। তোমার বন্ধুরা সন্দেহ করলেন
আমি গোপনে ওদের সঙ্গে হাত মেলাচ্ছি। শুধু সন্দেহের বশে ওরা আমাকে মেরে গেল। যাচাই করার প্রয়োজন কেউ বোধ করছে না আজকাল। অনিমেষ স্তব্ধ হয়ে শুনছিল। শুরুতেই যদি পার্টির মধ্যে ভাঙন দেখা যায় তাহলে কাজ হবে কি করে? পার্টির মূল উদ্দেশ্য ব্যাপক গণ আন্দোলন সৃষ্টি করা, গ্রামাঞ্চলে কৃষকদের মুক্তাঞ্চলের সঙ্গে সঙ্গে ধর্মঘট সংগঠিত করে শাসনযন্ত্রকে চলৎশক্তিহীন করে দেওয়া, বিচ্ছিন্ন গেরিলা স্কোয়াডগুলোকে সংখ্যায় বৃদ্ধি করে গণমুক্তি ফৌজে পরিণত করা। কিন্তু বিভেদ যদি গোড়াতেই আসে তাহলে এসব হবে কি করে? বারিন্দা বললেন, অনিমেষ, এখন পার্টির মধ্যে হু হু করে বেনজল ঢুকছে। গুন্ডামি করার এমন সুযোগ কজন ছাড়ে? ঝাড়াই বাছাই করার সুযোগ আর নেই। আমার খুব ভয় হচ্ছে অনিমেষ। আপনাকে মারার সিদ্ধান্ত কি পার্টি থেকে নেওয়া হয়েছিল? আমার তো মনে হয় না। আসলে এখন 2-3-4 জন মানুষ যা সিদ্ধান্ত নিচ্ছে তাই ঠিক। আবার দুটো ভাগ হয়ে যাওয়ায় দু দলের দুই রকম সিদ্ধান্ত। কলকাতায় বিদ্যাসাগর বা সুরেন ব্যানার্জির মূর্তি ভেঙে কী লাভ হচ্ছে অনিমেষ? আমার মনে হচ্ছে কেউ কিংবা কারা অত্যন্ত চতুরভাবে আমাদের আন্দোলনকে হত্যা করার জন্য এইসব কাজ করাচ্ছে। আমরা তাদের হাতের পুতুল হয়ে যাচ্ছি। কারা? আমি জানি না। আপনাকে মারল তার বিচার হবে না? ছেড়ে দাও। আজ সকালে মহাদেববাবু খবর পাঠিয়েছিলেন। আমি তাকেও বলে দিয়েছি এ নিয়ে কোনো ঝামেলা না করতে। মহাদেবদা এখানে এসেছেন? হ্যাঁ। ওহো, তুমি জানো না। খুব মুশকিলে আছেন ভদ্রলোক। এখনই ওর একটা শেল্টার দরকার। আমি খাড়া থাকলে। কোথায় আছেন উনি? ঠিকানাটা জেনে নিয়ে অনিমেষ উঠল। বারিন্দা, আমি খুব দুশ্চিন্তা নিয়ে ফিরছি। আপনার গায়ে হাত তুলল কেন ওরা? এভাবে ভাঙন শুরু হলো কেন? এই ভাঙন নেতৃত্ব নিয়ে। বাঙালি কাউকে বেশি দিন সহ্য করতে পারে না। গলির মুখে এসে অনিমেষ দুপাশে তাকালো। দুটি ছেলে নিরীহ মুখ করে ওর দিকে এগিয়ে আসছে। অনিমেষ বিপদের গন্ধ পেল। এই ধরনের মুখগুলো অনেক কথা বলে দেয়। তার একটা হাত জামার মধ্যে ঢুকে রিভলভারের স্পর্শ নিল। কোথায় এসেছেন? একটি ছেলে জিজ্ঞাসা করল। বারিন্দাকে দেখতে। কি নাম? কেন? ঝামেলা না করে নাম বলুন। নামে কি দরকার, নিয়ে চল, দ্বিতীয়জন অসহিষ্ণু গলায় বলল। অনিমেষ চোয়াল শক্ত করল। কেটে পড়ো, সুবিধা হবে না। যাবে ফট। কথাটা শেষ করার আগেই ছেলেটার হাতে চকচকে ছুরি ঝলসে উঠল। অনিমেষ আর দ্বিধা করল না। দ্রুত সরে গিয়ে রিভলভার বের করে চিৎকার করল, নড়লেই শেষ করে দেবো, ছুরি ফেল। ছেলে দুটো আচমকা রিভলভার দেখে এত ঘাবড়ে গিয়েছিল যে ওদের মুখ হাঁ হয়ে গেল। ছুরিটা মাটিতে পড়ল ঠক করে। অনিমেষের কানে দ্রুত জানলা দরজা বন্ধ হওয়ার আওয়াজ এলো। আশেপাশের বাড়ির লোক শামুকের খোলে মুখ লুকোচ্ছে। অনিমেষ আর সময় নষ্ট করল না। সে দ্রুত রাস্তা পেরিয়ে একটা রিকশায় উঠে চালাতে বলল। লোকটা তার হাতে রিভলভার দেখে জোরে জোরে প্যাডেল ঘোরাতে লাগলো। অনিমেষ পেছনে তাকিয়ে দেখল ছেলে দুটো তখনও নড়ছে না। ওরা যেন কি করবে বুঝতে পারছে না। রিভলভারটা লুকিয়ে রাখলো অনিমেষ। কিন্তু এতক্ষণে অনেকেই এটার অস্তিত্ব জেনেছে। জানুক, আর লুকোচুরি করে কি হবে? মাইল দুয়েক এলোমেলো ঘুরে রিক্সাওয়ালা মাথা নেড়ে প্রায় ছুটে চলে গেল খালি রিক্সা নিয়ে। লোকটা ওর কাছ থেকে পয়সা নিল না কেন? ভালোবেসে নিশ্চয়ই না। রিভলভারটা দেখতে পেয়ে লোকটা ওকে ভয় পেয়েছে। অনিমেষের খুব খারাপ লাগলো, কিন্তু এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। সে বেশ কিছুটা এগিয়ে একটা পাঞ্জাবির দোকানে ঢুকে কিছু খেয়ে নিল। এখন ভর দুপুর। অনিমেষ নির্দিষ্ট ঠিকানায় মহাদেবদাকে খুঁজে পেল। এক মুখ দাড়ি। মহাদেবদাকে খুব অসুস্থ দেখাচ্ছে। ওকে দেখে বললেন, কিছুতেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তোমার খবর যারা জানে তারা তো এখন আমার শত্রু। মানে? আমরা এখন বিরোধী পক্ষ অনিমেষ। যা হোক, তুমি কেমন আছো? চলছে। তুমি কোন দলে অনিমেষ? খতমপন্থী না বিরোধী? ঠিক করিনি। আমার একটা থাকার জায়গা দরকার কদিনের জন্যে। তুমি সেরকম কোনো জায়গার সন্ধান জানো? অনিমেষ একটুও দ্বিধা করল না, মাথা নাড়ল সম্মতির।
আমি তোমাকে বিশ্বাস করতে পারি? নিশ্চয়ই। মহাদেবদা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর চোখ বন্ধ করে বললেন, গত সপ্তাহে বরানগরে পুলিশ সুভাষকে মেরে ফেলেছে। মহাদেবদার সঙ্গে রিকশায় যেতে যেতে অনিমেষ চোখ বন্ধ করে বসেছিল। বন্ধ চোখের পাতায় সুভাষদার মুখ, সেই উজ্জ্বল উদ্দাম সুভাষদা। কলকাতায় প্রথমে পা দেবার পর যে তাকে পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল আহত হবার পর, যাকে সে প্রথম চিনেছিল হাসপাতালের বিছানায় শুয়ে, সেই সুভাষদা আজ নেই। কেমন ফাঁকা লাগছিল অনিমেষের। তার জীবনের বড় বড় বাঁকগুলো সে সুভাষদার হাত ধরেই ঘুরেছে। বিপ্লবের স্বপ্ন ছিল যার চোখে, স্বপ্ন অন্য মানুষের চোখে ছড়িয়ে দিতে যে জানত, বিপ্লব শুরু হওয়ার আগেই তাকে চলে যেতে হলো। সত্য বড় নিষ্ঠুর, দুর্মুষের মতো মানুষকে বিশ্বাসে বাধ্য করে। অনিমেষের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল। এখনও তার পেটের ওপর সুভাষদার দেওয়া অস্ত্র, তার আত্মরক্ষার কিংবা আক্রমণের জন্য সুভাষদার ভালোবাসা, এখনও প্রমাণিত হয়নি সে এর কতটা যোগ্য। আজ শিলিগুড়িতে এসে একটার পর একটা খারাপ খবর পেল অনিমেষ। বারিন্দার মার খাওয়া, পার্টির ভাঙন এবং সুভাষদার মৃত্যু। অনিমেষের কথা বলতে আর ভালো লাগছিল না। শিলিগুড়িতে আজ যে উদ্দেশ্যে আসা তার কোনোটাই সম্ভব হলো না। এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায় ততই মঙ্গল। করুণা সিন্ধু ঠিকই বলেছিল, শিলিগুড়ি এখন সত্যিই গরম হয়ে আছে। কিন্তু এবার তার সঙ্গে আছেন মহাদেবদা। ওর মতো ডেডিকেটেড নেতাকে যে করেই হোক বাঁচাতে হবে। অন্য কোনো চিন্তা মাথায় আসছে না। এক করুণা সিন্ধু যদি রাজি হয়, এভাবে প্রকাশ্যে রিকশায় যাওয়াটাও বিরাট ঝুঁকি নেওয়া হচ্ছে, কিন্তু এছাড়া তো কোনো উপায়ও নেই। নির্দিষ্ট জায়গায় গিয়ে খুশি হলো অনিমেষ। করুণা সিন্ধুদের জিপ দাঁড়িয়ে আছে। পাশের একটা সিগারেটের দোকানে খুচরো পয়সা দিয়ে করুণা সিন্ধু এগিয়ে এলো। আপনার জন্য খুব চিন্তায় ছিলাম। তারপর একজন অপরিচিত মানুষের উপস্থিতি দেখে চুপ করে গেল আচমকা। অনিমেষ রিকশা থেকে নেমে করুণা সিন্ধুর সামনে এসে নিচু গলায় বলল, আপনার কাছে একটা সাহায্য চাই। একে শেল্টার দিতে হবে কদিন। আমার ওখানে তো আর জায়গা নেই, কিন্তু তা সত্ত্বেও ব্যবস্থা করতে হবে। কি আশ্চর্য, আপনি একা আছেন বলে কেউ কিছু ভাবছে না, কিন্তু আরেকজন গেলে একটা অন্যায় অনুরোধ হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি, কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ইনি ধরা পড়লে আমাদের লজ্জার শেষ থাকবে না। কেই নেই। মহাদেবদা। মহাদেববাবু? করুণা সিন্ধুর মুখ দ্রুত পাল্টে গেল। সে আরও নিচু গলায় অনিমেষের সঙ্গে কয়েকটা কথা বলে মাথা নেড়ে জিপের দিকে এগিয়ে এলো। এবার একটু হালকা হলো অনিমেষ। সে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে বলল, নেমে আসুন মহাদেবদা, এই জিপটায় উঠতে হবে। আমরা কোথায় যাচ্ছি? হাসিমারার কাছে একটা রিভার বেডে। এই ছেলেটি ওখানে কাজ করে। মহাদেবদাকে সঙ্গে নিয়ে জিপের দিকে এগিয়ে যেতে যেতে অনিমেষের মনে পড়ল করুণা সিন্ধুর ছোট মালিকের কথা। সে যদি মহাদেবদাকে দেখে বিগড়ে যায়, করুণা সিন্ধু কীভাবে ম্যানেজ করবে ওকে? জিপের ভেতর তাকিয়ে অনিমেষ অবাক হয়ে গেল। পেছনের সিটে পা গুটিয়ে ছোট মালিক হাঁ করে ঘুমুচ্ছে। করুণা সিন্ধু বলল, তাড়াতাড়ি উঠে পড়ুন। অনিমেষ ছেলেটিকে ইশারা করে দেখাতে করুণা সিন্ধু বলল, পুরো আউট হয়ে গেছে, কাল সকালের আগে ডিস্টার্ব করবে না। অবশ্য আউট না হলে আজ বিকেলে ফেরা যেত না, উঠে পড়ুন। ওরা পেছনে উঠে বসতেই জিপ ছেড়ে দিল। বিশ্রী টোকো গন্ধ ছড়াচ্ছে ছেলেটির মুখ থেকে। অনিমেষের শরীর গুলিয়ে উঠছিল। মহাদেবদা একটা কোণে ঠেস দিয়ে চোখ বন্ধ করে আছেন, চশমাটা বাঁ-হাতে ধরা। বাইরে শিলিগুড়ি শহর সরে সরে যাচ্ছে। অনিমেষ ছেলেটির দিকে তাকালো, মৃতদেহের মতো নিঃসাড়। এটাকে মাঝ রাস্তায় কোনো জঙ্গলের মধ্যে নামিয়ে দিলে কেমন হয়? ড্রাইভারটা না থাকলে তাই করত সে। মহাদেবদাকে ড্রাইভার লক্ষ্য করছিল, কি ভাবছে কে জানে।
বেশ কিছুক্ষণ চুপচাপ যাওয়ার পর মহাদেবদা বললেন, বারিনের খবর শুনেছ? মাথা নাড়ল অনিমেষ। তারপর মহাদেবদার মুখের দিকে তাকালো। মহাদেবদার চোখ বন্ধ করেই বললেন, মুঠোটা খুলে গেছে অনিমেষ। আঙুলগুলো যে যার ইচ্ছে মতন কাজ করছে। শত্রুপক্ষের এখন মহা সুবিধে। কেন এমন হচ্ছে? মত পার্থক্য। আমরা বিপ্লব করি কিংবা খেলি, আমাদের প্রত্যেকের যে নিজের মত আছে। আমরা চাই প্রত্যেকে আমারটাই মানুক। তাহলে আমরা কি হেরে যাব? সঙ্গে সঙ্গে চোখ খুললেন মহাদেবদা। কে বলল হেরে যাব? নো, নেভার। যারা আজ ভুল করছে তাদের বাদ দিয়েই আমরা এগিয়ে যাব। কিন্তু একমত হবার কি উপায় নেই? আছে, যদি প্রয়োজনটা এক হয়। একটা কনস্টেবলের গলা কেটে কিংবা একটা মূর্তির মুন্ডু ভেঙে এদেশে বিপ্লব আসতে পারে না। এতে প্যানিক ছড়ানো যায়। এসব করে আমরা ইতিমধ্যে জনসাধারণকে আমাদের সম্পর্কে ভয় পাইয়ে দিচ্ছি। ওদের বাদ দিয়ে বিপ্লব হবে কি করে তা এরা চিন্তা করছে না। কিন্তু একবার পাহাড় ছেড়ে বেরিয়ে এলে ঝর্ণা আর ফিরে যেতে পারে না। অতএব আমাদের এগিয়ে যেতে হবে। মুশকিল হলো, সমুদ্রের পথটা এখন ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে। মহাদেবদা হাসবার চেষ্টা করলেন। সারা দেশ জুড়ে একটা সেন্ট্রাল কমিটি তাহলে গঠন হলো না? না। তাহলে? গলা কেঁপে গেল অনিমেষের। অপেক্ষা করো। অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। যেন যুদ্ধ শুরু করার মুখে জানা গেল কারো রাইফেলে গুলি নেই। অনিমেষ দাঁতে দাঁত চাপল। না, এ হতে পারে না। হাজার হাজার ছেলে আজ ভবিষ্যৎ না ভেবে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। তারা কিছুতেই থেমে থাকতে পারে না। যারা থিওরি নিয়ে মাথা ঘামান তাদের বিরোধের জন্য এতগুলো আগুন নিভে যেতে পারে না। যেতে যেতে মহাদেবদার কাছে আরও অনেক খবর শুনল অনিমেষ। কলকাতা, বীরভূম এবং মেদিনীপুরে পুলিশ এখন নকশাল হত্যার জন্য সুপরিকল্পিত ব্যবস্থা নিয়েছে। ছেলেদের ধরতে পারলে কুকুর বেড়ালের মতো প্রকাশ্যে হত্যা করছে তারা। দলের সবাই এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। সাধারণ মানুষ প্রথম দিকে ছেলেদের আশ্রয় দিচ্ছিল, খাবার দিচ্ছিল, কিন্তু এখন যেন তারা সন্ত্রস্ত। এক একটা এলাকা ঘিরে ফেলে পুলিশ চিরুনির মতো তল্লাশি চালিয়ে সন্দেহজনক ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের সঙ্গে মদত দিচ্ছে পুনর্নির্বাচিত মার্ক্সবাদে দীক্ষিত এক বামপন্থী দল। তাদের নেতা ময়দানে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি ইচ্ছে করলে একদিনে নকশাল আন্দোলন ঠান্ডা করে দিতে পারেন। বাইরে থেকে আন্দোলন ভাঙার এই প্রচেষ্টা বোঝা যায়, কিন্তু দলের ভেতর থেকে সব কিছু ভেস্তে দেবার জন্য সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে। মহাদেবদা বলতে পারলেন না কোনো বিদেশি শক্তি কিংবা কোনো রাজনৈতিক দলের এ ব্যাপারে কোনো ভূমিকা আছে কিনা, কিন্তু সন্দেহ আন্দোলন বিদেশি শক্তির পরিকল্পিত প্রচেষ্টা। ঠিক এই রকম আন্দোলন পৃথিবীর নানান দেশে সময় সময় হয়েছে। এতে আর কিছু না হোক, সেই দেশের সরকার এমন বিব্রত হয় যে তা থেকে সেই শক্তি হয়তো মুনাফা পেতে পারে। কিন্তু অনিমেষ তো বটেই, মহাদেবদাও এ ব্যাপারে কোনো তথ্য জানে না। মহাদেবদা চুপ করে গেলে অনিমেষ দেখল জিপ স্বর্গছাড়া ছাড়িয়ে গেল। করুণাসিন্ধু এতক্ষণ কোনো কথা বলেনি, চুপচাপ সামনে তাকিয়ে আছে। এপাশে ছোট মালিক নিঃশব্দে পড়ে আছে। করুণাসিন্ধু নকশাল আন্দোলনের সমর্থক। ওর পরিচয় এবং মানসিকতা অনিমেষ জানে, কিন্তু সক্রিয়ভাবে করুণাসিন্ধু আন্দোলনে নামেনি। সে সাহায্য করছে, কিন্তু তাকে বিপদে ফেলতে ইচ্ছে নেই অনিমেষের। মহাদেবদার কথায় জানা গেছে যে পুলিশ তাকে ধরলেই হত্যা করবে। কথাটা করুণাসিন্ধুও শুনেছে। যদি কোনো কারণে তার মতটা পাল্টে যায়, একটা বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। ফুন্সলিংয়ে ওদের সমবেত হওয়ার দিনটা এসে গেল। দুপাশে জঙ্গল, একটানা ঝিঁঝি শব্দ করে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনও পৃথিবী থেকে শেষ আলোটুকু মুছে যায়নি। অনিমেষ সামনের দিকে তাকিয়েছিল। ড্রাইভার এবং করুণাসিন্ধুর মাথার মাঝখান দিয়ে সামনের কাঁচ ভেদ করে সরু পিচের রাস্তাটা দেখছিল সে। আর মিনিট দশেকের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবে। হঠাৎ অনিমেষের চোখে পড়ল অনেক দূরে ঠিক রাস্তার মাঝখানে একটা কালো বিন্দু নড়ছে। একটু বাদেই বোঝা গেল ওটা একটা মানুষ। লোকটি চুপচাপ দাঁড়িয়েছিল, যেন জিপটি চিনতে পেরেই হঠাৎ দুহাত তুলে নাচতে লাগল। বোঝা যাচ্ছে লোকটা ওদের থামতে বলছে। ড্রাইভার চাপা গলায় বলল, মনে হচ্ছে সামনে হাতি বেরিয়েছে।
করুণাসিন্ধু বলল, হাতি? ড্রাইভার স্পিড কমাচ্ছিল। হাতি বড় রাস্তায় নামলে লোকে সাবধান করে দেয়, কিন্তু ততক্ষণে অনিমেষ ওকে চিনে ফেলেছে। সে চিৎকার করে গাড়িটাকে থামাতে বলল। ড্রাইভার যেন একটু অবাক হয়ে গাড়িটা থামাতেই অনিমেষ লাফিয়ে নেমে ছুটে গেল সিরিলের কাছে। সিরিল উত্তেজিত, তার কালো মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু প্রথমে সে যেন অনিমেষকে চিনতেই পারল না। পরক্ষণেই দাড়িটা কামানো হয়েছে বুঝতে পেরেই সে তার হাত চেপে ধরল। অনিমেষ জিজ্ঞাসা করল, কি হয়েছে? তুমি এখানে কেন? নেমে পড়ুন চটপট, ওদিকে যাবেন না। কেন, কি হয়েছে? আপনারা চলে যাওয়ার পর পুলিশ ক্যাম্পে ক্যাম্পে সার্চ শুরু করেছে। ওরা কি আমাদের কথা জেনে গেছে? আমি কোনো মালপত্র নিয়ে আসতে পারিনি। সিরিল মুখ দিয়ে বাতাস টানছিল। অনিমেষের কপালে ভাঁজ পড়ল। ওরা যে রিভার বেডের ক্যাম্পে আছে তা পুলিশ জানল কী করে? কোনো রকম সন্দেহ তারা উৎপাদন করেনি। তাহলে যাওয়ার সময় ছোট মালিক বলেছিল যে দারোগা ক্যাম্পে এসেছিল। সেটা কি এই উদ্দেশ্যেই? এখন নিশ্চয়ই ক্যাম্পে ফিরে যাওয়া যায় না, অথচ মহাদেবদা সঙ্গে আছেন। যেমন করেই হোক ওকে বাঁচাতে হবে। সে সিরিলের কাঁধে হাত রেখে বলল, সাবাস কমরেড, তুমি এখানে না এলে আমরা বিপদে পড়তাম। সিরিলের কালো মুখে সাদা মুক্ত ঝলসে উঠল। অনিমেষ একটু চিন্তান্বিত গলায় বলল, কিন্তু মুশকিল হলো আমার সঙ্গে মহাদেবদা আছেন, ওকে বাঁচানো দরকার। কোথায় যাওয়া যায়? মহাদেবদাকে? আমাদের প্রথম সারির নেতা, কলকাতা থেকে এসেছেন। পুলিশ ওকে পেলেই মেরে ফেলতে পারে। অনিমেষ কথাটা বলে ঘুরে দাঁড়ালো। জিপটা খানিক দূরে। করুণাসিন্ধু গাড়ি থেকে নেমে বনেটে ঠেস দিয়ে ওদের দেখছে। অনিমেষ ওকে ডাকল। করুণাসিন্ধু বেশ গম্ভীর মুখে কাছে আসতেই অনিমেষ বলল, আপনাদের ক্যাম্পে পুলিশ আমাদের জন্য বসে আছে। এই অবস্থায় আমি মহাদেবদাকে নিয়ে ওখানে যেতে চাইছি না। অনিমেষ জানালো। কি করবেন? আমাদের হাসিমারায় পৌঁছে দিন। করুণাসিন্ধু মাথা নাড়ল। এখন আর সম্ভব নয়। কেন? আপনাদের জন্য আমি আর ঝুঁকি নিতে রাজি নই। অনেক করেছেন বলে আমি কৃতজ্ঞ, কিন্তু এই অবস্থায় যদি এখানে ছেড়ে দেন তাহলে সেই করার কোনো মূল্য থাকবে না। অনিমেষ যথেষ্ট নরম গলায় বলল, দেখুন, ইতিমধ্যে আমার যা সর্বনাশ হবার তা হয়ে গেছে। আপনি আমার সঙ্গে ছিলেন বলে হয়তো অনেক কৈফিয়ত দিতে হবে। আমি আর রিস্ক নিতে চাই না। করুণাসিন্ধু ফেরার জন্য ঘুরতেই অনিমেষ জিজ্ঞাসা করল, কিন্তু হাসিমারা পর্যন্ত ফিরে যেতে আপনার আপত্তি কেন? করুণাসিন্ধু বলল, ড্রাইভার পুলিশের কাছে ঘটনাটা জানিয়ে দেবে। অনিমেষ আবেদনের ভঙ্গিতে বলল, আপনি আরেকবার ভেবে দেখুন। না, ভাববার কিছু নেই, অনেক হয়েছে। আপনি আন্দোলনের বিপক্ষে যাচ্ছেন। অনিমেষের গলা শক্ত হল। আন্দোলন? সে তো শিখেই উঠেছে। আমি আর এই হঠকারিতার সঙ্গে যুক্ত হতে চাই না। করুণাসিন্ধু ফিরে যাচ্ছিল। অনিমেষ খুব দ্রুত মন স্থির করে নিল। সে সিরিলের মুখের দিকে তাকাতেই সিরিল মাথা নাড়ল, যেন তার মনের কথা সিরিল বুঝে নিয়েছে। যতটা সম্ভব নিরাসক্ত মুখ করে জিপের কাছে এগিয়ে গেল। ভেতরে মহাদেবদা যেন কিছুটা আন্দাজ করেই উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। ড্রাইভার ওদের দেখছে। জিপের বাইরে দাঁড়িয়ে করুণাসিন্ধু বলল, আপনি নেমে আসুন, আমি আর সময় নষ্ট করতে রাজি নই। হতভম্ব মহাদেবদার গলা শোনা গেল। কি হলো? ততক্ষণে অনিমেষরা করুণাসিন্ধুর পেছনে এসে গেছে এবং কিছু বোঝার আগেই সিরিল ঝাঁপিয়ে পড়ল সামনে। করুণাসিন্ধুর গলায় হাতের প্যাঁচ দিয়ে পেছনে টানার চেষ্টা করতেই সে ঘুরে লাথি মারতে চাইল, কিন্তু সিরিল আরও চটপটে। সে দু হাত এক করে প্রচণ্ড জোরে আঘাত করল করুণাসিন্ধুর মাথায়। ওরকম রোগা ছেলে যে এমন জোরে আঘাত করতে পারে তা অনিমেষ ভাবতে পারেনি। দেখা গেল করুণাসিন্ধুর শরীরটা টলতে টলতে মাটিতে উপুড় হয়ে পড়ল। অনিমেষ দেখল সিরিলের কালো মুখে আবার মুক্ত ঝলসাচ্ছে। ড্রাইভার ব্যাপারটা দেখে হকচকিয়ে গিয়েছিল। করুণাসিন্ধু পড়ে যেতেই সেই ইঞ্জিনটা চালু করল, কিন্তু অনিমেষ সঙ্গে সঙ্গে তার শরীরে রিভলভার ঠেসে ধরল। যা বলবো তা না শুনলে মরতে হবে তোমাকে। রিভলভার দেখে লোকটা ঠকঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে ঘাড় নেড়ে সে জানাতে চাইল সে কথা শুনবে। অনিমেষ রিভলভারটা মহাদেবদার হাতে দিয়ে বলল, এটার দিকে লক্ষ্য রাখুন, আমরা ওটার ব্যবস্থা করছি।
করুণাসিন্ধুর শরীরটাকে ওরা দুজনে ধরাধরি করে রাস্তা থেকে নেমে এলো। দুপাশে ঘন জঙ্গল, জঙ্গলে এখন বেশ অন্ধকার। মানুষের চোখের আড়ালে ওরা করুণাসিন্ধুকে শুইয়ে দিল। তারপর জিপে ফিরে আসতেই খেয়াল হলো আরেকজনের কথা। এই অবস্থায় আর কোনো ঝুটঝামেলা বাড়ানো উচিত নয়। ছোট মালিকের নেশা কেটে গেছে কিনা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখনও তার চোখ বন্ধ, কিন্তু মুখে অস্পষ্ট শব্দ বের হচ্ছে। ওরা তার শরীরটা নিয়ে নিচে নামতে দূরে গাড়ির হর্ন শোনা গেল। অনিমেষ বলল, কেউ কথা বলবেন না, গাড়িটা দাঁড়ালে বলবেন ইঞ্জিনে গোলমাল হয়েছে, লোক গেছে খবর দিতে। দ্রুত ওরা ছোট মালিককে নিয়ে জঙ্গলে ঢুকে গেল। এই সময় গোঙানি শুরু হয়ে গেল। ছোট মালিক জিজ্ঞাসা করল, কে কে নিয়ে যাচ্ছে আমাকে? অর্থাৎ এর জ্ঞান ফিরে এসেছে। মাটিতে শুইয়ে দিতেই সে উঠে বসতে চাইল। অনিমেষ আর ঝুঁকি নিল না, সজোরে একটা লাথি মারল ছোট মালিকের পেটে। কক করে একটা শব্দ করেই শরীরটা নিথর হয়ে গেল। সেই মুহূর্তে গাড়িটা হেডলাইটের আলোয় রাস্তা আলোকিত করে হুশ করে বেরিয়ে গেল। জিপটাকে তারা নিশ্চয়ই দেখেছে, কিন্তু থামবার কোনো চেষ্টা করল না। অনিমেষ সিরিলকে আর একবার করুণাসিন্ধুর খোঁজ নিতে বলল। কয়েক মিনিট বাদেই সিরিল এসে জানালো সব ঠিক আছে। ওরা রাস্তায় উঠে এলো। চারধার চুপচাপ, এমনকি ঝিঁঝিগুলোও শব্দ করছে না। এবার সিরিল চাপা গলায় বলল, ড্রাইভারটাকে শুইয়ে দিন। গাড়ি চালাবে কে? আমি পারি। ও হ্যাঁ। অনিমেষের নিজের ওপরেই রাগ হলো। এই উত্তেজনার সময় সে মাথাটা ঠান্ডা রাখতে পারেনি। সে এগিয়ে গিয়ে মহাদেবদার কাছ থেকে রিভলভারটা চেয়ে নিয়ে ড্রাইভারকে বলল, নেমে দাঁড়ান। সঙ্গে সঙ্গে দুহাত জোড়া করে লোকটা কোকিয়ে উঠল, আমি কিছু জানি না বাবু, আমাকে ছেড়ে দিন। তোমাকে কিছু জানতে হবে না, নেমে এসো। অনিমেষের আদেশ সত্ত্বেও লোকটা হৌ হৌ করে কাঁদতে লাগলো। আর সময় নষ্ট করা যায় না। সিরিল গিয়ে ওকে টানতেই যেন গড়িয়ে নেমে এলো লোকটা। ওর শরীরে ভয়েতেই কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সিরিল ওকে ঠেলতে ঠেলতে জঙ্গলে নিয়ে চলল। অনিমেষ বুঝল তাকে যেতে হবে না, ড্রাইভারের ব্যবস্থা সিরিল একাই করবে। এতক্ষণ মহাদেবদা চুপচাপ দেখছিলেন। এবার জিজ্ঞাসা করলেন, ছেলেটা কে? ওর নাম সিরিল, খুব অ্যাক্টিভ। দেখতেই পাচ্ছি, ওর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। একটু বাদেই সিরিল হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। সেই নিরীহ ভাবটুকু উধাও। এসেই জিপে লাফিয়ে উঠল। অনিমেষরা জায়গা নিতেই একেবারে ইউটার্ন করে জিপ ঘুরিয়ে ছুটে চলল হাসিমারার দিকে। এখন গাড়িতে তিনজন, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। অনিমেষ ভেবে পাচ্ছিল না এখন কোথায় যাওয়া যায়। আজ রাত্রের একটা শেল্টার দরকার, কাল সকাল হলে একটা ব্যবস্থা করা যাবে। তাছাড়া এতক্ষণে বেশ খিদে পেয়ে গেছে, কোথাও বসে খেয়ে নেওয়া দরকার। কিন্তু এদিকে বেশি গাড়ি চলে না বলেই বোধহয় কোনো চটি নেই। খেতে হলে হাসিমারায় যেতে হবে। যদি পুলিশ তাদের গন্ধ পেয়ে থাকে, তাহলে হাসিমারায় গিয়ে খাওয়া মানে যেচে জেলখানায় ঢোকা। অনিমেষ যেন নিজেকেই প্রশ্ন করল, কোথায় যাওয়া যায়? মহাদেবদা বললেন, এদিকে তোমার জানাশোনা কেউ নেই? অনিমেষ ঘাড় নাড়ল। তারপরেই ওর খেয়াল হলো, জলপাইগুড়িতে চলে গেলে কেমন হয়। ওখানে যে কোনো পরিচিতের বাড়িতে কয়েকদিন থাকা যেতে পারে। নিজের বাড়ির কথা একবার মনে এলেও সে এখন মহিতোষের মুখোমুখি হতে চাইল না। কথাটা সিরিলকে বলতেই সে ঘাড় নাড়ল। অতদূর যাওয়ার মতো তেল নেই বোধহয়, মুশকিলে পড়ে যেতে হবে। তাহলে ফুনশিলিংয়ে চলুন। হাসিমারা এসে গেল। এই রাতে তেমন দোকানপাট খোলা নেই। তেমাথা থেকে বাঁ দিকে বাঁক নিল ওরা। ফুনশিলিংয়ে হোটেল আছে, জায়গাটা ভুটানে, অতএব ভারতীয় পুলিশের কোনো এখতিয়ার নেই। অনিমেষ কিছুটা স্বস্তি পেল। এদেশের পুলিশ ওদেশের সরকারকে অনুরোধ করে ওদের ধরতে চাইলে অনেক সময় পাওয়া যাবে। সামনে পেছনে কোনো গাড়ি নেই, যেন ওদের জিপটা একাই অন্ধকার সাঁতরে চলছে। কিন্তু হঠাৎ জিপটা নড়ে উঠল বেয়াদবভাবে। রাস্তার একপাশে জিপটাকে কোনো রকমে দাঁড় করিয়ে সিরিল লাফিয়ে নামল। তারপর ঘুরে এসে বিষণ্ণ গলায় জানালো, তেল নেই। অনিমেষ দাঁতে দাঁত চাপল। এইটুকু আসতেই তেল যদি শেষ হয়ে যায়, তাহলে সে কিভাবে জলপাইগুড়ি যেত? ওরা জিপ থেকে নেমে এলো। গাঢ় অন্ধকারেও আকাশের রং পরিষ্কার থাকে। তার নিজস্ব আলোয় মানুষ অভ্যস্ত হলে পরস্পরের মুখ বোঝা যায়। অনিমেষ সিরিলকে জিজ্ঞাসা করল, এদিকে কোনো পাম্প নেই? জানি না। মহাদেবদা বললেন, থাকলেও সেখানে যাওয়া সেফ হবে না। ফুনশিলিং এখান থেকে কত দূর? দেখা গেল সঠিক আন্দাজ কারও নেই। তবু যেটুকু আঁচ করা যায় তাতে এখন হাঁটা শুরু করা ছাড়া কোনো উপায় নেই। মহাদেবদা বললেন, জিপটার কি গতি হবে? এটা এখানে থাকলে পুলিশ আমাদের হদিশ জেনে যাবে। কথাটা শোনামাত্র অনিমেষ স্থির হলো।
করুণাসিন্ধুর জ্ঞান ফিরে আসতে নিশ্চয়ই দেরি হবে না, আর তারপরেই সে পুলিশের মন পাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এই রাত্রেই পুলিশ যদি বেরিয়ে পড়ে তাহলে হদিশ পেতে দেরি হবে না। কথাটা মাথায় আসা মাত্রই দূরে হেডলাইট দেখা গেল। ওরা আর জিপের কাছে না দাঁড়িয়ে থেকে দৌড়ে রাস্তার পাশে গাছের আড়ালে চলে এলো। দুধার আলোয় ভাসাতে ভাসাতে একটা গাড়ি আসছে। গাড়িটা বেশ স্পিডে খানিক এগিয়ে গিয়েও হঠাৎ থেমে গেল। তারপর হেডলাইট জ্বালা অবস্থায় ব্যাক করে এলো ওদের জিপটার কাছে। রাস্তা থেকে বেশি দূরে না থাকায় স্পষ্ট গলা কানে এলো, জিপটা এভাবে পড়ে আছে কেন? বোধহয় খারাপ হয়ে আছে। কিন্তু এখানে খারাপ হবে কেন? নাম্বারটা আমার চেনা, নেমে দেখো তো কি ব্যাপার। খারাপ হয়েছে স্যার, না হলে লোক থাকতো। দূর, যা বলছি তাই করো, এটা কন্ট্রাক্টরবাবুর জিপ। বোঝা যাচ্ছে বেশ অনিচ্ছায় একটি লোক নেমে এলো গাড়ি থেকে। অনিমেষ শক্ত হয়ে দাঁড়ালো। গাড়িটা পুলিশের। এই রাত্রে এ পথে পুলিশের গাড়ি কেন এলো তার মাথায় ঢুকছে না। অনিচ্ছুক লোকটা বাতিল জিপের মধ্যে উঁকি মেরে দেখে বলল, কেউ নেই স্যার। সে তো বুঝতেই পারছি, চাবি আছে? হ্যাঁ স্যার আছে, বলে লোকটা ড্রাইভিং সিটে উঠে বসল। তারপর ইঞ্জিনের বিকট একটা গোঙানি শোনা গেল। সেটাকে থামিয়ে লোকটা নিশ্চিন্ত গলায় জানালো, তেল নেই বলে এখানে রেখে গেছে, গাড়ি অলরাইট। তেল নেই? যারা এসেছিল তারা জানতো না তেল নেই? বোধ হয়, কিন্তু যাওয়ার সময় তো গাড়িটাকে দেখেনি। তা ঠিক স্যার, তবে এ নিয়ে ভাববার কি আছে? বাতিল জিপ থেকে লোকটা নেমে এসে নিজেদের গাড়ির দিকে এগোলো, কিন্তু অফিসার তাকে আবার ফিরিয়ে দিল। চাবিটা নিয়ে এসো। তেল আনতে কেউ চাবি ফেলে গেছে বলে কখনো শুনিনি। সামথিং ফিশি ব্যাপার আছে, চলো গিয়ে খোঁজ নিচ্ছি। এদের গাড়ি থেকে চাবি খুলে নিয়ে লোকটা ফিরে যেতেই গাড়িটা ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল হাসিমারার দিকে। আবার সব চুপচাপ। অন্ধকার আরও ঘন হয়ে নির্জনতা আনল। ওরা রাস্তা থেকে বেরিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো। অনিমেষ বলল, আর ঘণ্টাখানেক সময় পাওয়া যেতে পারে, তার মধ্যে এই এলাকা ছেড়ে যেতে হবে আমাদের। সিরিল বলল, রাস্তা দিয়ে তো হাঁটা যাবে না। মহাদেবদা বললেন, ওরা কিন্তু সহজেই বুঝবে আমরা ফুনশিলিংয়ের দিকে গিয়েছি। যাদের জঙ্গলে শুইয়ে রাখা হয়েছে তাদের স্টেটমেন্ট পেয়ে গেলে তো আর কোনো কথা নেই। ফুনশিলিংটা অ্যাভয়েড করাই ভালো। অনিমেষ একটু উত্তেজিত হলো। ফুনশিলিং অ্যাভয়েড করবেন, আবার এদিকে হাসিমারাতেও যাওয়া যাবে না, তাহলে? মহাদেবদা হাসলেন। উত্তেজিত হয়ে না, ভেবে দেখো, এই অবস্থায় হাসিমারাই আমাদের পক্ষে নিরাপদ, কারণ ওরা ভাববেই না যে ওদের নাকের ডগায় আমরা যেতে পারি। হঠাৎ একটা গোঁ গোঁ শব্দ কানে বাজল। পায়ের তলায় পথটা কাঁপছে। সিরিল হাত দিয়ে রাস্তাটা ছুঁয়ে বলল, ফুনশিলিং থেকে একটা গাড়ি আসছে। মহাদেবদা বললেন, সাধারণ গাড়ি হলে লিফট চাওয়া যায় না? সিরিল হাসল, এরকম ফাঁকা জায়গায় থামাবেই না। অনিমেষ বলল, ওটাকে থামাতে হবে, দরকার হলে গায়ের জোরে ওই গাড়িতে উঠতে হবে। মহাদেবদা বললেন, কিভাবে করবে? ওটা তো স্পিডে আসছে, হাত দেখালে থামবে? সিরিল মাথা নাড়ল। তারপর অনিমেষকে বলল, মনে হচ্ছে লরি আসছে। কোনো মতেই থামাতে পারবো না। রাত্রিরে ওরা অচেনা লোককে ভয় পায়। তার চেয়ে চলুন হাঁটতে শুরু করি। ততক্ষণে গাড়ির হেডলাইট ডাইনির চোখের মতো জ্বলছে অন্ধকারে। ক্রমশ গর্জন করে গাড়িটা ছুটে এলো। ওরা জিপটার আড়ালে দাঁড়িয়ে গাড়িটাকে চলে যেতে দেখল। একটা মাল বোঝাই লরি। কোন দিকে যাচ্ছে ওরা কেউ জানে না, কিন্তু মূল পিচের পথটা ছাড়িয়ে এসেছে ওরা অনেকক্ষণ। এদিকের জঙ্গল তেমন গভীর নয়, কিন্তু ডুয়ার্সের বনের মধ্যে দিয়ে স্বচ্ছন্দে হাঁটা যায় না। অনিমেষের শরীর ক্লান্তিতে টলছিল। সিরিল আগে আগে যাচ্ছে, মাঝখানে মহাদেবদা, পেছনে অনিমেষ। নিজের শরীর দুর্বল হয়ে যাচ্ছে বুঝলেও অনিমেষ মুখে প্রকাশ করেনি, কারণ মহাদেবদার পক্ষে এই দুর্গম পথে হাঁটা যে অসম্ভব হয়ে পড়ছে এটা ওরা টের পাচ্ছিল। চটি এবং ধুতি পরে এভাবে জঙ্গলে হাঁটা যায় না। পদে পদে হোঁচট খেতে হচ্ছে ওদের। একসময় মহাদেবদা ভেঙে পড়লেন, মাটিতে উবু হয়ে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। অনিমেষ ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল, কি হলো? মহাদেবদা কোনো শব্দ করলেন না। অনিমেষ ওর শরীরে হাত দিল। বেশ গরম। মহাদেবদার জ্বর হয়েছে? সে আবার জিজ্ঞাসা করল, আপনি হাঁটতে পারবেন? এবার মাথা নাড়লেন মহাদেবদা, না। তাহলে? তোমরা এগো, আমি ভোর অবধি এখানেই বিশ্রাম নিই। তা কি হয়? এই জঙ্গলে কি বিপদ আছে জানি না, তাছাড়া আপনাকে আমরা ছেড়ে যেতে পারি?
হঠাৎ সিরিল মহাদেবদার দুই বগলে হাত দিয়ে ওকে সোজা করে দাঁড় করালো। আপনি আমার পিঠে উঠুন। মহাদেবদা চমকে উঠলেন। না, তা হয় না। কেন হবে না? আপনার বয়স হয়েছে আর ওজনও বেশি নয়। আমার মাল বয়ে নেবার অভ্যাস আছে। কথা শেষ করে মহাদেবদার আপত্তি সত্ত্বেও সিরিল ওকে পিঠে তুলে নিল। অনিমেষ অবাক চোখে ব্যাপারটা দেখল। এই কালো প্রায় অশিক্ষিত ছেলেটি প্রতি মুহূর্তে তাকে নতুন করে শিক্ষা দিচ্ছে। ওর পিঠে উঠেও মহাদেবদা আপত্তি জানাচ্ছিলেন। সিরিল স্বচ্ছন্দ গলায় বলল, চলুন, আপনি আগে যান। অনিমেষ জিজ্ঞাসা করল, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? সিরিল হাসল, জানি না। সারাটা জঙ্গল যেন ওরা মাড়িয়ে এলো। যদিও মাঝে মাঝে ওরা বিশ্রাম নিয়েছে, কিন্তু অনিমেষের মনে হলো ওর শরীরে এখন একটুও শক্তি নেই। মাথা ঘুরছে, খিদে এবং পরিশ্রমে শরীর টলছে। এদিকে আকাশ এখন প্রায় পরিষ্কার। অন্ধকার চলে যাওয়ার আগে সামান্য সময় দ্বন্দ্ব বাড়ায়। এটি সেই মুহূর্ত। টলতে টলতে অনিমেষ এগোচ্ছিল। পেছনে সিরিলের দিকে তাকাবার সাহস কিংবা ইচ্ছে ওর নেই। একটা প্রমাণ সাইজের মানুষকে কি অবলীলায় বয়ে আনছে ওই ছিপছিপে ছেলেটা। একটুও কষ্টের কথা বলেনি। হাঁটতে হাঁটতে অনিমেষের চোখের সামনে সব টলছিল এখন। কোমর থেকে পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সে হঠাৎ চোখ বন্ধ করল। সামনে ওটা কি? পেছন থেকে সিরিলের গলা পাওয়া গেল, বাস আ গিয়া। অনিমেষ নিজের দৃষ্টি কয়েকবারের চেষ্টায় সহজ করে ভালোভাবে তাকালো। একটা ছোট্ট একতলা ঘর। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা জঙ্গলের শেষ। ঘরটা যে একটা স্টেশন তা বুঝতে অসুবিধা হলো না, কারণ ওপাশে রেল লাইন দেখা যাচ্ছে। দু তিনটে লোক এই প্রায় ভোর হওয়ার সময়টায় প্রায় গুটিসুটি মেরে প্ল্যাটফর্মে বসে আছে। কোনো রেলের লোককে নজরে পড়ল না। সিরিল মহাদেবদাকে মাটিতে দাঁড় করিয়ে দিতেই অনিমেষ দেখল ওর মুখ ফ্যাকাশে। মহাদেবদা এখন অনেকটা সুস্থ, কিন্তু ছেলেটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। যেন এতক্ষণ পিঠে বোঝা ছিল বলেই সে চলতে পারছিল। বোঝা নামিয়ে সে বেসামাল হয়ে পড়েছে। সিরিলের কাঁধে হাত দিল অনিমেষ। কি হয়েছে? মাথা নাড়ল সে। কিছু হয়নি। জোর করে ওকে মাটিতে বসিয়ে অনিমেষ নিজেও বসল। এখানে কারো চোখে পড়ার সম্ভাবনা নেই। যেহেতু জায়গাটার হালচাল বোঝা যাচ্ছে না, তাই সামান্য সময় অপেক্ষা করা দরকার। মহাদেবদা বললেন, কোনো ট্রেন এলে উঠে পড়তে হবে। কোন দিকে যাচ্ছে জানার দরকার নেই। এই এলাকাটা অবিলম্বে ছাড়া দরকার। মনে হচ্ছে বাঁ দিকটা শিলিগুড়ি, ডান দিকটা আসামের পথ। আসাম? এখান থেকে আলিপুরদুয়ার কতক্ষণ লাগবে? ঘন্টা দুয়েক। গুড, চলো ওখানেই যাই। তুষার সেন ওখানে থাকে, স্কুলে পড়ায়। ওটা খুব ভালো শেল্টার হবে। তিনজনেই যেতে পারবো? হ্যাঁ, ওর বাড়িতে বুড়ি মা ছাড়া লোকজন নেই। ঠিক এই সময় একটা জিপ সজোরে এসে ব্রেক চাপল স্টেশনের সামনে। ৩-৪ পুলিশ লাফিয়ে নেমে স্টেশনে ঢুকে গেল। হাঁকাহাঁকির পর দেখা গেল রেলের লোকজন বেরিয়ে এসেছে। অফিসার কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। অনিমেষরা পাথরের মতো চুপচাপ ওদের দেখল। সন্দেহ না থাকলে ওরা এখানে আসবে না, এবং শেষ পর্যন্ত নিচ থেকেই ওরা ঘুরে গেল। এসবই যে তাদের তল্লাশে তা বুঝতে অসুবিধে হলো না। শেষ পর্যন্ত পুলিশের গাড়িটা ফিরে গেল, কিন্তু যাওয়ার আগে দুজন কনস্টেবলকে এখানে রেখে গেল। একজনের হাতে রাইফেল, অন্যজনের হাতে আর লাঠি। মিনিট কয়েক তারা খুব আগ্রহের সঙ্গে পায়চারি করে শেষ পর্যন্ত পাশাপাশি বসে গল্প করতে লাগলো। মহাদেবদা বললেন, ঝুঁকি নিতেই হবে। এদের সামনে দিয়েই ট্রেনে উঠতে হবে। মনে হচ্ছে ম্যানেজ করা যাবে। সিরিল কি বুঝলো বোঝা গেল না। আস্তে আস্তে উঠে নিচে নামতে লাগলো। অনিমেষ চাপা গলায় তাকে ডাকলেও ততক্ষণে সিরিল নেমে গেছে। যেন কোনো উত্তেজনার সঙ্গে সংস্রব নেই এমন ভঙ্গিতে স্টেশনের দিকে হাঁটতে লাগলো সে। অনিমেষরা দেখছিল ওকে। কনস্টেবলের সামনে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো সিরিল। বেশ বিরক্ত হয়ে কোনো উত্তর দিল না তারা। সিরিল বোকা বোকা ভাব করে ওদের পাশে বাঁ দিকে তাকাচ্ছে। তারপরেই ট্রেনের হুইসেল শোনা গেল। মহাদেবদা চাপা গলায় বললেন, চলো এগিয়ে যাই। দুপায়ে যেন লোহার ওজন। অনিমেষ কোনো রকমে নিচে নেমে এলো। এবার মহাদেবদাই জিজ্ঞাসা করলেন, হাঁটতে অসুবিধা হচ্ছে? ঘাড় নাড়ল অনিমেষ, এবং সেই মুহূর্তেই পুলিশ দুটোর নজর পড়ল ওদের দিকে। বোধহয় চেহারার বিবরণ আগেই পেয়েছিল ওরা, কারণ দেখা মাত্র সোজা হয়ে দাঁড়ালো দুজনেই। নিজেদের মধ্যে কথা বলেই একজন রাইফেল উঁচিয়ে চিৎকার করল, হল্ট! অনিমেষ সোজা হয়ে দাঁড়ালো। একজন রাইফেল তাক করে দাঁড়িয়ে, অন্যজন লাঠি হাতে এগিয়ে আসছে ওদের দিকে। এমনভাবে আসছে
যে সঙ্গীর লক্ষ্য থেকে সে এদের আড়াল না করে। দূরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো লোকটা, কাহা সে আতা হ্যায়? অনিমেষের নজর তখন রাইফেলধারীর দিকে। তার পেছনে বেড়ালের পায়ে হেঁটে এসেছে সিরিল। লোকটার একাগ্র নজর এদিকেই। এক পলকেই ঝাঁপিয়ে পড়ল সিরিল। আচমকা আক্রমণে ছিটকে পড়ে গেল লোকটা। রাইফেলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সঙ্গে সঙ্গে পকেট থেকে রিভলভার বের করে লাঠিধারীকে পাথর করে দিল অনিমেষ। তখন গাড়ি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। যদিও যাত্রী কম, তবু সবার চোখের সামনে ঘটনাটা ঘটল। কিন্তু কেউ এক পা এগিয়ে যেতেই অন্য পুলিশটা চোঁচো দৌড় শুরু করলো। অনিমেষ যখন ওদের কাছে পৌঁছেছে তখন সিরিল মাটিতে, আর তার ওপর দুপা দিয়ে পুলিশটা বসে আছে। ওর হাত দুটো সিরিলের গলায় সাঁড়াশির মতো বসে যাচ্ছে। উন্মাদ হয়ে গেল অনিমেষ। জোরে রিভলভারের বাট দিয়ে আঘাত করলো পুলিশটার মাথায়। ফিনকি দিয়ে রক্ত বের হলো মাথা থেকে। চুপচাপ শুয়ে পড়ল লোকটা। সিরিল, অনিমেষ চাপা গলায় ডাকল। চিত হয়ে শুয়ে আছে ছেলেটা, চোখ বিস্ফারিত, মুখ থেকে ফেনা বের হচ্ছে। এক মুহূর্ত মাত্র, কিন্তু অনিমেষের বুকের ভিতরটা চৌচির হয়ে যাচ্ছিল। সিরিল নেই। ওদের বাঁচাতে ছেলেটা লড়ে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। সারা রাতের ক্লান্তির কথা আমল দেয়নি। সেই মুহূর্তে অনেক শব্দ বাজল কানে। ট্রেনটা চলতে শুরু করেছে। মহাদেবদার গলা পাওয়া গেল, অনিমেষ উঠে এসো। অনিমেষ উঠে দাঁড়ালো। ট্রেনটা সাপের মতো এগিয়ে যাচ্ছে। কামরায় কামরায় মুখগুলো এখন ওর দিকে তাকিয়ে। রিভলভারটা কুড়িয়ে নিয়ে এসে ছুটে গেল ট্রেনটার দিকে। সামনে মহাদেবদার হাতটা সরে গেল। অনিমেষ পরের কামরার হাতল ধরার জন্য লাফ দিতেই হাঁটুতে সেই ব্যথাটা আচমকা চলকে উঠল। নিজের শরীর এক পলকেই নিজের নয়। ট্রেনের গায়ে আঘাত খেয়ে নিচে গড়িয়ে পড়ল অনিমেষ। জ্ঞান হারানোর আগের মুহূর্তে কেন্নর পায়ের মতো ট্রেনের চাকাগুলোকে ছুটে যেতে দেখল সে। তারপর সব অন্ধকার। একটা রেল লাইন, তার ওপারে ছোট ছোট গাছ, যার উপর আকাশটা উপুড় হয়ে আছে। এমন একটা স্থির চিত্র দুচোখের সামনে। অনিমেষ চোখ বন্ধ করল। পরক্ষণেই মাথা থেকে কাঁধ পর্যন্ত তীব্র একটা যন্ত্রণা অনুভবে এলো। হাত চলে এলো অজান্তেই। অনিমেষ চটচটে উষ্ণতা স্পর্শ করতেই আবার চোখ খুলল। আঙুলগুলো গড়িয়ে রক্ত ঝরছে। এক মুহূর্ত মাত্র। অনিমেষ চট করে সোজা হয়ে বসল। যন্ত্রণাটা এখন যত তীব্রই হোক না কেন, অনিমেষ সাদা চোখে চারধারে তাকিয়ে স্থির হয়ে গেল। 10-12 জন দেহাতি মানুষ গোল হয়ে ঘিরে তাকে দেখছে। সে উঠে বসতেই একটা অস্ফুট শব্দ হলো কারো কারো মুখে। ভাবটা এমন যে লোকটা বেঁচে আছে। একজন চেঁচিয়ে কাউকে ডাকল। কোনো রকমে উঠে দাঁড়াতেই মানুষের বৃত্তটা বড় হলো। অনিমেষ বুঝতে পারছিল তার আঘাত বিভৎস রকমের, কারণ লোকগুলোর চোখে দারুণ বিস্ময়। ঠিক সেই মুহূর্তে ওর মাথায় চিন্তাটা চলকে উঠল, পালাতে হবে, এখান থেকে এক্ষুনি চলে যাওয়া দরকার। আশেপাশে কোথাও রেলগাড়ির চিহ্ন দেখা যাচ্ছে না, এমনকি সেই ছুটে যাওয়া পুলিশটাও নেই। অনিমেষের চোখের ওপর এখন একটা লালচে পর্দা আসতেই রোগড়ে নিল চোখ। ওপাশে সিরিলের শরীর মাটিতে শক্ত হয়ে পড়ে আছে, পুলিশটা দেহের পাশে। অনিমেষ এক পা এগোতেই মানুষগুলো যেন চিন্তিত হলো। কোন দিকে গেলে নিশ্চিন্ত হওয়া যাবে সে জানে না, কিন্তু আর সময় নষ্ট করা বোকামি হবে। সে পা ফেলল। হাঁটতে কষ্ট হচ্ছে, বারংবার ঘোলাটে হয়ে যাচ্ছে চোখ, কাঁধ থেকে মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। অনিমেষ জঙ্গলের দিকে এগোলো। বৃত্তটা এর মধ্যে ভেঙে গেছে। অনিমেষ এগিয়ে যেতে লোকগুলো কৌতূহলী হয়ে ওর পেছনে হাঁটা শুরু করলো। ঘুরে দাঁড়িয়ে ওদের নিষেধ করতে গিয়ে উত্তেজিত হলো অনিমেষ। কেউ আসবে না, খবরদার বলছি, আমার সঙ্গে বোমা আছে, সব কটাকে মেরে ফেলব। চিৎকারটা শুনে লোকগুলো প্রথমে থমকে গেল, কিন্তু অনিমেষ হাঁটা শুরু করতেই ওরাও এগোতে লাগলো। সঙ্গে একটা পেন্সিল কাটা ছুরিও নেই। অনিমেষ এবার দৌড়বার চেষ্টা করলো, আর তার ফল হলো বিপরীত। সঙ্গে সঙ্গে লোকগুলো চিৎকার করে উঠল, ভাগতা হ্যায়, ডাকু ভাগতা হ্যায়। আচম্বিতে একটা পাথর এসে ছিটকে পড়ল পিঠে। মাথা থেকে যন্ত্রণাটা যেন এবার সারা শরীরে ছড়ালো। অনিমেষ ঘুরে তাকালো। লোকগুলো এবার তার দিকে ছুটে আসছে, প্রত্যেকের হাতে পাথর। সে না তাকালে এতক্ষণে ওগুলো ছোঁড়া হয়ে যেত। এখন তাকাতেই হাতগুলো নেমে এলো, কিন্তু পাকড়ো পাকড়ো চিৎকারটা কমল না। অনিমেষ দুহাত জোর করল, শুনুন, আপনারা ভুল করবেন না, আমি ডাকাত নই, আমি আপনাদের মতোই একজন মানুষ। আমি নিজের জন্য কখনো খুন করিনি, আপনারা বিশ্বাস করুন। পাকড়ো পাকড়ো।
মার ডালা সিপাইকো। পেছনে আরও গলা পাওয়া যেতেই সামনের লোকগুলো উজ্জীবিত হলো। অনিমেষ বুঝতে পারছিল এদের এখনই থামানো দরকার। সে মরিয়া হয়ে চিৎকার করল, শুনুন, আমি ডাকাত নই, আমরা এই দেশের জন্য কাজ করছি। আপনাদের অবস্থা আমরা পাল্টাতে চাই। সারা দেশে আজ আমরা লড়ছি। আপনারা নিশ্চয়ই নকশালবাড়ির নাম শুনেছেন। নকশাল শব্দটা অস্পষ্ট শোনা গেল মানুষগুলোর মুখে। সেই মুহূর্তে দূরে পালিয়ে যাওয়া পুলিশটাকে দৌড়ে আসতে দেখা গেল। সমানে চিৎকার করছে সে, পাকড়ো পাকড়ো। অনিমেষ আবার কিছু বলতে গিয়ে হতাশ হলো। সে লোকগুলোর হাত থেকে দূরে সরে যাওয়ার শেষ চেষ্টা করল। এতক্ষণে চোখ অন্ধ, রক্ত শুকিয়ে যাচ্ছে মুখে। অনিমেষের ছুটন্ত শরীরে ছোট ছোট পাথর ছিটকে পড়ছিল। এ সময়ে মাথার পেছনটা ঝনঝন করে উঠতেই অনিমেষ বসে পড়ল। পর মুহূর্তেই অনেকগুলো হাত একসঙ্গে নেমে এলো ওর শরীরে। অনিমেষ শেষবার চেষ্টা করল কথা বলতে। হাতগুলো এখন নির্মম, সারা শরীর আগুনে পুড়ছে এমন অনুভব হলো অনিমেষের। চোখ বন্ধ, চেষ্টা করেও দুটো পাতা খুলতে পারল না সে। একটু বাদে বুঝতে পারল কোনো চলন্ত জিনিসের ওপর শুয়ে আছে। দুর্বল একটা চিন্তা শক্তি কোনো রকমে টিকেছিল মাথায়, সেটাকে জিইয়ে রাখতে চাইছিল সে। ইঞ্জিনের শব্দ কানে এলো, দু একবার হর্ন। কোনো ছুটন্ত গাড়িতে শুয়ে চলেছে সে। গাড়িটা কার, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন কোনো ভাবনা মাথায় এলো না। আচ্ছন্নের মতো বেশ কিছুটা সময় পার হয়ে যাবার পর সে কাঁধে নরম স্পর্শ পেল। গাড়ির ঝাঁকুনিতে একটা কিছু তার শরীর স্পর্শ করছে বারংবার। পেটের ওপর পড়ে থাকা হাত দুটো তোলার চেষ্টা করল সে। কাঁধের কাছটা ছিঁড়ে যাচ্ছে। দুটো হাত একসঙ্গে ওপরে উঠেই পড়ে গেল। কবজিতে সার নেই, দুটো কবজি একসঙ্গে শক্ত করে বাঁধা হয়ে আছে। অর্থাৎ এখন সে বন্দী। আর একবার চোখ খোলার চেষ্টা করল সে প্রাণপণে। অস্পষ্ট সাদা যেন সামনে ঝুলছে। সে কি অন্ধ হয়ে গেল? অনিমেষ চেষ্টা করল মনে করতে কোনো আঘাত তার চোখে লেগেছিল কিনা। ভাবতে পারছে না, কিছুই মনে পড়ছে না। মুখ ঘোরালো সে। একটা বোধ তার হচ্ছিল মাথার বাঁ দিকটা ফেটেছে। ডান দিক দিয়ে পাশ ফেরার চেষ্টা করল সে এবার। যে জিনিসটা সে স্পর্শ পাচ্ছে সেটা মানুষ, অথচ সেই মানুষটা এমনভাবে ঝাঁকুনির সঙ্গে সঙ্গে তার শরীরে গড়িয়ে পড়ছে যে বোঝাই যাচ্ছে তার নিজের কোনো শক্তি নেই। অনিমেষ চাপা গলায় ডাকবার চেষ্টা করল, কে? কোনো উত্তর এলো না। গাড়ির একটানা ইঞ্জিনের শব্দ ছাড়া কোনো কিছু কানে বাজছে না। পাশের মানুষটি কোনো সাড়া দিল না। মাথার মধ্যে ফিকে অন্ধকার হঠাৎ দুটো টুকরো হয়ে গেল। পাশের মানুষটাকেও তাহলে তারই মতো বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে? কে হতে পারে? চিন্তাটা স্পষ্ট হতে শক্ত হয়ে গেল সে। সিরিল নয় তো? আর কেউ তো তাদের সঙ্গে ছিল না। মহাদেবদা তো সেই ট্রেনেই চলে গেছেন। সিরিল যদি হয় তাহলে তো... জোর করে চোখ বন্ধ করে আচমকা পাতাগুলো খুলতেই অস্পষ্ট একটা মুখ ভেসে উঠল। মুখটা যে সিরিলের তা বুঝতে অসুবিধা হলো না ওর। সিরিলের মৃত শরীরের পাশে সে শুয়ে যাচ্ছে। আহ, সিরিল, সেই উজ্জ্বল ছেলেটা। অনিমেষ চোখ বন্ধ করতেই আর একটা আওয়াজ এই প্রথম তার কানে ঢুকল। অস্ফুট যন্ত্রণার অভিব্যক্তি কারো গলায় বাজছে। মাঝে মাঝেই কোকিয়ে উঠছে সে। কে হতে পারে? নির্ঘাত সেই পুলিশটা। নিশ্চয়ই তাকেও নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়িতে। অনিমেষ চোখ বন্ধ করল। গাড়িটা কখন থেমেছিল টের পায়নি অনিমেষ। স্পষ্ট একটা গলা কানে এলো, ডেড। শব্দ হলো, কেউ গাড়িতে উঠল। মচমচ শব্দটা কানে যেতে অনিমেষ স্থির হয়ে গেল। বেশ জোরে কেউ লাথি মারল তার পাছায়। অনিমেষ অনেক কষ্টে শক্ত হয়ে থাকল। লোকটার গলা কানে এলো, মরে গেছে মনে হচ্ছে। ভালো করে দেখ, হুকুমটা এলো বাইরে থেকে। নড়ছে না, কিন্তু এখনও রক্ত বের হচ্ছে। মরার শরীর থেকে রক্ত বের হয় না, তাহলে বেঁচে আছে। একটা হাত গলা এবং বুকের ওপর কিছুক্ষণ হাতড়ে চেঁচিয়ে উঠল, মরেনি স্যার, অজ্ঞান হয়ে আছে। হরমোহনের কি অবস্থা? গোঙাচ্ছে। ওটাকে নামিয়ে আন। কাকে স্যার? নকশালটাকে, শেষ করে দিয়ে যায়। গুলি করবেন স্যার? হ্যাঁ, এখানে ধারে কাছে কেউ নেই। কি দরকার স্যার? জলপাইগুড়িতে পৌঁছবার আগেই পাশের বডিটার মতো শক্ত হয়ে যাবে। একে টিকবে না।
নকশালদের তুই চিনিস না? তাহলে স্যার গাড়িতেই গুলি করুন, কষ্ট করে নামালে আবার ওঠাতে হবে তো। তা ঠিক, তবে এমনভাবে গুলি করবি যাতে গাড়িতে দাগ না হয়, বুঝলি? আমি করব স্যার? আমি তুমি আবার কি কথা? জলদি কর, করা দরকার সেটাই আসল কথা। এই শালা নকশালদের ঝাড়ে বংশে শেষ করা দরকার। পায়ের আওয়াজ একটু পিছিয়ে গিয়ে আবার ফিরে এলো। আশাটা খুব স্বচ্ছন্দ নয় বুঝতে পারা যাচ্ছিল। এবার ওরা গুলি করবে, অনিমেষ এটুকু ভাবতে পারল। গুলিটা গায়ে লাগলেই সে মরে যাবে, অথচ তার হাত নাড়ার সামান্য ক্ষমতা নেই। গুলিটার জন্য অপেক্ষা করতে করতে অনিমেষ নিজের অজান্তেই ভয়ের কথা ভুলে গেল। এই মুহূর্তে সম্পূর্ণ অসচেতনতায় মাধবীলতার মুখ চলকে উঠল সামনে। মাধবীলতার সেই আদুরে হাসিটাকে বন্ধ চোখের পাতায় অনুভব করতে করতে কান ফাটানো শব্দটা তার শরীর কাঁপিয়ে দিল। পেটের ভেতর আরেকটা যন্ত্রণা জন্ম নিল মাত্র, কিন্তু চোখের সামনে থেকে মাধবীলতা এখন উধাও। তার চেতনা মুছে যেতে যেতে একটা সুতোয় যেন ঝুলতে লাগলো। সিপাহীটা বলল, হয়ে গেছে স্যার। মরেছে? একদম পেটের ভেতরে। রক্ত পড়ছে গল গল করে। মুছে ফেল। মুছবো? মুছবো কিসে? সেই জন্যেই তো বাইরে বের করে কাজটা শেষ করতে বলেছিলাম। এত কুঁড়ে হলে চলে? এখন ওই রক্তের দাগ নিয়ে তো আর ফেরা যাবে না। যেতে যেতে রক্ত বের হতেও তো পারে। তা পারে, রক্ত বের হলে আমরা কি করব? ঠিকই তো। তাহলে নামি স্যার। বেশ, নাম। দুটো শরীরকে ওরা পাশাপাশি রাখছিল। এমন সময় একটা গলা প্রায় আর্তনাদ করে উঠল, স্যার মরেনি এখনো? মরেনি? এই যে বললি মরে গেছে। তাই তো ভেবেছিলাম তখন। ভেবেছিলাম? এরকম ভাবলে অ্যাডমিনিস্ট্রেশন চলে? তবে বেশিক্ষণ টিকবে না স্যার, হয়ে গেল বলে। এখন তো কিছুই করা যাবে না, পাবলিক দেখছে, এটা হাসপাতাল। এই যে আপনারা কি দেখছেন এখানে? যান যান, নিজের কাজে যান। ডেড বডি দেখেননি কখনো? যান। আসুন ডক্টর। দুটোই ডেড কেস? অলমোস্ট। অলমোস্ট মানে? এ দেখছি এখনও মরেনি। খুব সিরিয়াস কেস। অনেকগুলো উন্ড হয়েছে দেখছি। এই, একে তোল শিগগির। অফিসারের গলা শোনা গেল, ঝামেলা বাড়াচ্ছেন কেন? মর্গে যেতে যেতে টেসে যাবে, এখন জামাই আদর করে কী লাভ? তা সত্ত্বেও অনিমেষ যেন টের পেল সে দোলনায় দুলছে অথবা পালকিতে চড়ে যাচ্ছে কোথাও। শারীরিক যন্ত্রণার বোধগুলো কখন নেতিয়ে গিয়েছিল। অনন্ত শূন্যে সে যেন একা ভেসে যাচ্ছে। তাকে কেউ কিছু করতে পারবে না, কাউকে কিছু করার ক্ষমতা অথবা ইচ্ছেটুকুও তার নেই। আহ, কি আরাম! হাসপাতালের বিছানায় শুয়ে অনিমেষ চুপচাপ দরজার দিকে তাকিয়েছিল। এখানে সে কতদিন এসেছে হিসেব নেই। যেটুকু অনুমান, তাতে 2 মাসের হিসেব সে পাচ্ছে না। অজ্ঞান হবার পর শরীরের কষ্টগুলো ওকে পাগল করে তুলেছিল, এখন সেগুলো থিতিয়েছে। সব সময় অবসন্ন লাগে। আজ সকালে প্রথম পা রেখেছিল মাটিতে, কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর টলতে লাগলো। নিজেকে এখন ঝাঁঝরা লাগছে। মাথায় চুল নেই বললেই হয়, কবার কামানো হয়েছে সে জানে না। ব্যান্ডেজ খুলে এখন হাওয়া লাগানো হচ্ছে। হাত দিতেই বোঝা যায় খুব বড় অপারেশন হয়ে গেছে। পেটের কাটা দাগ এখন শুকনো, কিন্তু শরীরে জোর নেই এক ফোঁটাও। যে নার্স অথবা ডাক্তার তাকে দেখতে আসেন, তারা কথা বলেন না বাড়তি, মেশিনের মতো কাজ করে যান তারা। অনিমেষ চেষ্টা করেও জানতে পারেনি সে কী অবস্থায় আছে, তবে দরজার দিকে তাকালেই পাহারাদার চোখে পড়ছে। প্রথমবার পায়ে গুলি লাগার পর দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল। কলকাতার সেই হাসপাতালে থাকার সময় মনের ওপর চাপ পড়ত খুব। এখন একটা দিন এলো কি গেল তাতে কিছুই এসে যায় না। এক স্তর থেকে অন্য স্তরে চিন্তা করার ক্ষমতাটাই তার হারিয়ে গেছে। বোধ যদি ভোঁতা হয়ে যায়, তখন যন্ত্রণা অনুভবে আসে না। যেমন সকাল থেকে সে একটা চিরকুট পড়ার পর থেকেই সেটা নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। অবশ্য ঘর মোছার পর যে লোকটা ওটা এনেছিল, সে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। যে লিখেছে তাকে অনিমেষ মনে করতে পারছে না। আজ দুপুরে নাকি তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাবে তখন যেন সে চুপচাপ থাকে, সেখানে বেশি পুলিশ যাবে না। তাই যে চিঠি লিখেছে সে জানিয়েছে একটা চেষ্টা হবে তাকে ছিনিয়ে নিয়ে যেতে, সে যেন সজাগ থাকে।
দরজার দিকে তাকিয়ে অনিমেষ সকাল থেকে ব্যাপারটা ভেবে কুল পাচ্ছিল না। কেনই বা তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, কিংবা কেনই বা তাকে ছিনিয়ে নেওয়া হবে? ছিনিয়ে যারা নেবে তারা কোথায় তাকে রাখবে? মুশকিল হলো, এই সব ভাবনা চিরকুট পড়ার পর থেকেই মাথায় তুবড়ির মতো ফিনকি দিয়ে উঠেই নিভে যাচ্ছে। বেশিক্ষণ ভাবলেই কান মাথা গরম হয়ে শরীর ঝিমঝিম করতে থাকে। এখন কেমন আছো হে? একটি বয়স্ক গলা জুতোয় শব্দ তুলে পাশে এসে দাঁড়ালো। অনিমেষ তার ইউনিফর্মটা দেখল। মোটাসোটা লোকটার কোমরে রিভলভার ঝুলছে। অনিমেষ মুখ ফেরালো। লোকটি হিক হিক করে একটু হাসল। নাও মুক্তি, ডাক্তার তোমাকে ছেড়ে দিয়েছে, এবার শ্বশুরবাড়িতে চলো, ওঠো। কোনো প্রতিবাদ না করে অনিমেষ উঠে বসতে চেষ্টা করল। শরীর কাঁপছে। লোকটা বলল, এখনও কাহিল দেখছি। আরে বাবা, মিছিমিছি কষ্ট করছো তুমি। আমার সঙ্গে হাত মেলাও, দেখবে তুমি ড্যাং ড্যাং করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। কে হাত মেলাবে? অনিমেষ তাকালো লোকটার দিকে। কি বলতে চাইছে ধরতে পারল না সে। লোকটা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, মহাদেব কোথায়? মহাদেব? অনিমেষের কপালে ভাঁজ পড়ল। মহাদেব কে? তারপরেই মহাদেবদার কথা মনে পড়ল। মহাদেবদা রেলের কামরার দরজায় দাঁড়িয়ে তাকে চিৎকার করে ডাকছিলেন। সেই মহাদেবদার কথা জিজ্ঞাসা করছে এরা। অনিমেষ আর কিছু ভাবতে না পারলেও এটা স্থির করতে পারল মহাদেবদার কথা কিছুতেই বলা উচিত নয়। সে নীরবে মাথা নাড়ল। জানি না। হারামির বাচ্চা, 100 বার প্রশ্ন করলাম, তবু এক উত্তর। মেরে পেছনের ছাল ছাড়িয়ে নেবো যখন, তখন বুঝতে পারবে। আরে বাবা, বলেই ফেলো না লোকটাকে কোথায় লুকিয়েছে। কেউ জানতে পারবে না। মায়েরই বলছি, আমার প্রমোশনটাও হয়ে যাবে আর তুমিও ছাড়া পেয়ে যাবে। বলো ভাই। লোকটি ওর কাঁধে হাত রাখল। কিন্তু অনিমেষ ততক্ষণে বেশ নার্ভাস হয়ে পড়েছে। এই প্রশ্নটা তাকে অনেকবার করা হয়েছে, কিন্তু তার একথা একটুও মনে পড়ছে না কেন? স্মৃতিশক্তি কি একদম অকেজো হয়ে গেছে? অনিমেষ চোখ বন্ধ করল। তোমরা তো একসঙ্গে হাসিমারা থেকে হাওয়া হয়েছিলে। আরে বাবা, ওই করুণা সিন্ধু সে কথা আমাদের বলেছে। মহাদেব ট্রেনে উঠে পড়েছিল, তুমি পারোনি। লোকটা কি স্বার্থপর দেখো। তোমাকে একা ফেলে বেশ কেটে পড়ল। তোমরা কোথায় যাচ্ছিলে সেইটা বলে দাও ভাই। অনিমেষ চোখ খুলল। আমি জানি না। নিজের গলার স্বর নিজের কাছেই অচেনা লাগলো তার। সরু এবং কাঁপা কাঁপা হয়ে গেছে কখন। শালা, সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। তখনই টেসিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, 1 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে ভেবে দেখো বলবে কি না, তারপর তোমার হচ্ছে। এখন ওঠো, থিয়েটার করে আসবে, চলো। থিয়েটার? অনিমেষ অবাক হয়ে তাকাতেই লোকটা ওর কাঁধ ধরে টেনে দাঁড় করালো। সমস্ত শরীরে ঝনঝনানি শুরু হয়ে গেল তার। এবার পেছন থেকে একটা লোক এগিয়ে এসে ওর কোমরে একটা দড়ির ফাঁস পরিয়ে দিয়ে দরজার দিকে টানতে লাগলো। তাল রাখতে অনিমেষের অসুবিধে হচ্ছিল। সুতো কাটা ঘুড়ির মতো সে টাল খাচ্ছিল। অফিসার ওর পাশে হেঁটে এসে নিজের মনেই বলল, মালের হাল যা দেখছি তাতে হাতকড়া পরাবার কোনো দরকার নেই। তারপর গলা চড়িয়ে বলল, গাড়িতে তোল। যত আদিক্ষেতা হয়েছে আজকাল, কেউ মরলেই নিয়ে যেতে হবে দেখাতে। গাড়ির দরজা ধরে নিজেকে সামলালো অনিমেষ। কে মরেছে? সে অফিসারের দিকে তাকাতেই তাকে প্রায় তুলে ভ্যানের পেছনে ফেলে দেওয়া হলো। 2টো সিপাই বন্দুক নিয়ে ওর সঙ্গে উঠল। দরজা বন্ধ হওয়ার শব্দ হওয়া মাত্র গাড়ি ছেড়ে দিল। দেওয়ালে ঠেস দিয়ে বসে কিছুক্ষণ চেষ্টার পর নিজেকে সামলাতে পারল অনিমেষ। পুলিশ 2টো নির্বিকার মুখে বসে আছে। মাথার পাশে ছোট্ট জানালার মতো চৌকো গর্ত। বাইরে লোকজন হাঁটছে বা আড্ডা মারছে। দেওয়ালের গায়ে গায়ে লেখা, নকশাল বাড়ি লাল সেলাম। একসময় গাড়ি থামল। সিপাই 2টো দরজা খুলে নিচে নেমে দড়ি ধরে টানতে অনিমেষ নেমে এলো। এই সময় অফিসারটি হাসতে হাসতে এসে ওর হাতে হাতকড়া পরিয়ে বলল, যাও, শেষবার দেখে নাও, 5 মিনিটের মধ্যেই ফিরে যেতে হবে। অনিমেষ গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসতেই লোকজন দেখতে পেল। সবাই চুপচাপ বসে আছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে। চিতা সাজানো হয়ে গেছে। চিতার পাশেই মাটিতে কাপড়ের ওপর একটি দেহ শুয়ে আছে। সিপাই ওকে দড়ি ধরে টেনে নিয়ে এলো শরীরটির কাছে। অনিমেষ পাথর হয়ে গেল। শরীরশেখর শুয়ে আছেন।
খুব স্বাভাবিক মুখের চেহারা, যেন ঘুমোচ্ছেন। তার শরীর একটা কাপড়ে বুক অবধি ঢাকা, চোখ বন্ধ। দাদু মারা গেছেন? অনিমেষের চিবুক বুকের উপর নেমে এলো। ঠিক সেই সময় অনিমেষ কনুইতে হাতের স্পর্শ পেল। অনিমেষ মুখ তুলল। ছোট মা। ছোট মায়ের মাথায় ঘোমটা, মুখ পাথরের মতো। নিচু গলায় বলল, কাছে চলো, তোমার জন্য অপেক্ষা করা হচ্ছিল। আচ্ছন্নের মতো অনিমেষ ছোট মায়ের সঙ্গে দাদুর পাশে এসে দাঁড়ালো। দুটো চন্দন মাখা তুলসী পাতা দাদুর চোখে লাগানো। অনিমেষের বুকের ভেতর হু হু করছিল, কিন্তু আশ্চর্য, তার চোখে জল আসছিল না। কাঁদতে চাইছিল সে, কিন্তু কিছুতেই কান্না আসছিল না। ছোট মায়ের গলা শুনতে পেল সে। উনি তোমাকে 2 দিন দেখতে গিয়েছিলেন, কিন্তু ওরা দেখতে দেয়নি। তবে উনি জেনে গেছেন তুমি ভালো হয়ে গেছো। এই সময় শ্মশান বন্ধুরা দাদুর শরীরটাকে চিতায় শোয়াবার ব্যবস্থা করতে লাগলো। ছোট মা অনিমেষের বাজু থেকে হাত সরায়নি। চাপা গলায় বলল, তোমার দাদুর শেষ ইচ্ছে তাই। অনিমেষ মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো। বেশ কিছুটা দূরে মহিতোষ বসে আছেন, দুহাতে মুখ ঢেকে। বাবার কাছে যাওয়ার প্রবল ইচ্ছে ওর, কিন্তু ছোট মা ওকে চিতার পাশে টেনে নিয়ে গেলেন। দাদুর শরীর এখন আগুনের অপেক্ষায়। ছোট মা মুখ ঘুরিয়ে বলল, 2 মিনিটের জন্যে হাতকড়া খোলা যাবে না? অফিসারটির গলা শোনা গেল, হাতকড়াতে কোনো অসুবিধা হবে না। আপনারা কি মানুষ? হিসিস করে উঠল ছোট মা। হাতকড়া পরা অবস্থায় মুখাগ্নি করল অনিমেষ। চিতা জ্বলে উঠল দাউ দাউ করে। হঠাৎ অনিমেষের চোখের সামনে বহু বছর আগের সেই ছবিটা ছিটকে চলে এলো। এই শ্মশানে সে একদিন মায়ের মুখে আগুন ছুঁয়েছিল। মায়ের শরীরের রক্ত তার হাতে শুকিয়েছিল। লাল আগুনের আড়াল থেকে মায়ের ছড়ানো চুল দেখা যাচ্ছিল। সেদিন সে চিৎকার করে কেঁদে উঠেছিল। মহিতোষ তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আজ দাদুর চিতার দিকে তাকিয়ে সে স্তম্ভিত হয়ে গেল। সেই প্রিয় শরীরটা, জন্ম থেকেই যা ছিল তার আশ্রয়, তা এখন কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে আগুনে। চোখ বন্ধ করল সে। হরিধ্বনি চলছিল তখনও। এমন সময় কানের পাশে ফিসফিসে গলা পেল অনিমেষ, কোমরের দড়িটা কেটে দিলেই আপনি ডান দিকে দৌড়ে যাবেন। ওখানে গাড়ি স্টার্ট করা আছে, আমরা ওদের বোম মারব। চিতায় কাঠ শব্দ করে ফাটছে। অনিমেষ ছেলেটির দিকে তাকালো। শ্মশান বন্ধুদের মধ্যে একজন এরকম পরিকল্পনার কথা জানাচ্ছে, কিন্তু সে দৌড়ে যাবে কি করে? স্বাভাবিকভাবেই সে হাঁটতে পারছে না। তাহলে? সে মাথা নাড়ল। না। ছেলেটি বলল, সে কি, সবাই রেডি, এখন না বলছেন কেন? আমি পারবো না। বোকামি করবেন না। অনিমেষ পেছনের দিকে তাকালো। পুলিশ দুটো অন্যমনস্ক হয়ে চিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু অফিসারের একটা হাত কোমরে ঝোলানো রিভলভারের ওপর, চোখ তার দিকে সতর্ক। অনিমেষ বুঝতে পারল পালিয়ে যাওয়া মাত্র তাকে গুলি খেতে হবে। এখন তার শরীরের যে অবস্থা, তাতে গুলির হাত থেকে রক্ষা পাবার কোনো প্রশ্নই ওঠে না। শুধু তাকে মেরেই এরা শান্ত হবে না, যারা এই পরিকল্পনা করেছে তারাও বিপদে পড়বে। অনিমেষ এটুকু ভাবতে পারল, এটা খুব বোকামি হবে। হ্যাঁ, হঠকারিতা বোধহয় একেই বলে। নিজের জন্য সে চিন্তা করছে না। এই ছেলেগুলোকে বিপদে পড়তে সাহায্য করা কিছুতেই উচিত হবে না। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে অফিসারটির দিকে এগিয়ে গেল। চলুন। অফিসার বলল, ছোঁড়াটা তোমাকে কি বলছিল? আমার শরীরের কথা জিজ্ঞাসা করছিল। চলুন। ভাবভঙ্গি ডাউটফুল। পরে দেখব। এই, চলে এসো সব। অফিসার গাড়ির দিকে এগোলেন। অনিমেষের মাথার ভেতরটা টনটন করছিল। মাঝে মাঝেই সব সাদা হয়ে যাচ্ছে। গাড়ির দরজায় হাত রেখে ওর মহিতোষের কথা মনে পড়ল। এখন দূরত্বটা অনেক বড় হয়ে গেছে। বাঁ দিকে নদীর গায়ে দাদুর শরীর এখন পূর্ণ আগুনে গলে গলে পড়ছে। ডান দিকে সেই একই অবস্থায় মহিতোষ বসে আছেন। তাঁর দৃষ্টি এখন অনিমেষের দিকে। চোখাচোখি হলেও চোখ সরিয়ে নিলেন না। বিমর্ষ ওই চোখ দুটো যেন অনিমেষকে আঁকড়ে ধরতে চাইছিল। বাবার সঙ্গে কোনোদিনই তার আন্তরিক সম্পর্ক হয়নি, কিন্তু বাবা একলা, খুব একলা, একথা অনিমেষ বুঝল।
আজ পুলিশের ভ্যানে ওঠার সময় সে যেন এই বোঝার ব্যাপারটা বাবাকে নতুন করে বোঝাতে পারলে খুশি হতো। এই সময় সে ছোটো মাকে এগিয়ে আসতে দেখল। পেছনে চিতার উজ্জ্বল আলোর পটভূমিতে ছোটো মাকে খুব দীপ্ত দেখাচ্ছে। ভ্যানের সামনে এসে জিজ্ঞাসা করল ছোটো মা, ওকে শ্রাদ্ধের দিন বাড়িতে আনা যাবে? অফিসার ঘাড় নাড়ল, না। কেন? পরশু ওকে কলকাতায় চালান করা হবে। ডেঞ্জারাস এলিমেন্ট তো। ওঠো, উঠে পড়ো। অনিমেষ ভ্যানে উঠে বসা মাত্র সিপাহী দুটো দরজা বন্ধ করল। তাদের জানলার মতো ফোকর দিয়ে অনিমেষ বাইরে তাকাতেই চিতাটাকে চোখে পড়ল। দাদুর শরীর আর চেনা যাচ্ছে না। এর মধ্যেই একটা গোল পিণ্ডের মতো হয়ে গেছেন শরীরশেখর। দাদু নেই। দাদুর চলে যাওয়াতে ওর কোনো কষ্ট হচ্ছে না। শেষ সময়ে উনি যে কষ্ট পাচ্ছিলেন তার চেয়ে চলে যাওয়া ওর পক্ষে অনেক ভালো হলো। কিন্তু মুখাগ্নিটা ওকেই করতে বলে গিয়েছিলেন কেন? তার এত কথা জানার পরও কি দাদুর কোনো মানসিক প্রতিক্রিয়া হয়নি? বাবা মহিতোষের যে তার সম্পর্কে অভিমান, রাগ কিংবা আক্ষেপ হয়েছে একথা স্পষ্ট, কিন্তু দাদু কি তাকে সমর্থন করতেন? চিতারা এখন চোখের আড়ালে চলে গেছে। পিচের রাস্তায় উঠে এসেছে গাড়ি। এমন সময় কান ফাটানো শব্দ হলো। গাড়িটা সামান্য নড়ে উঠল। বোধহয় সামনের কাঁচগুলোই ঝনঝন করে পড়ে গেল। অনিমেষের পাশে বসা সিপাহী দুটো চেঁচিয়ে উঠল, বোম মারতেছে। বোম চার্জ হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে পাল্টা ফায়ারিংয়ের শব্দ কানে এলো। বোধহয় সামনের সিটে বসে থাকা অফিসার গুলি ছুটছেন। ড্রাইভার বোধহয় আচমকা আক্রমণেই গতি কমিয়েছিল, এখন সেটা বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের অস্তিত্ব হারিয়ে গেল। শহরের মধ্যে এসে গাড়িটা খুব শান্ত ভঙ্গিতে চলতে লাগলো। অনিমেষ দেওয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করল। আর তখনই আচম্বিতে দু চোখ থেকে জল গড়িয়ে এলো গালে। ওরা ওকে ভালোবেসেই ছাড়িয়ে নিতে এসেছিল, কিন্তু শুধু ভালোবাসা কখনোই ধারালো হয় না যদি তাতে বাস্তবের শান না দেওয়া থাকে। ঠোকর খাওয়ার আগে আমরা যে সেটা বুঝতেই চাই না। হাসপাতালে নয়, জলপাইগুড়ি থানায় এসে থামল ভ্যানটা। প্রথমে বেশ উত্তেজিত কথাবার্তা শুনতে পেল অনিমেষ। মানুষজনের ছুটোছুটি, গাড়ির আওয়াজ থেকে বোঝা গেল আর একদল পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অনিমেষের পাশের সিপাহী দুটো দরজা খুলে নেমে দাঁড়িয়েছিল। এই সময় অফিসার ওদের কাছে এলেন। গর্তে মুখ লুকিয়েছিলি কেন তোরা? ফায়ার করতে পারিসনি? কি করে করব, গাড়ি যে থামেনি। থামেনি? এই করে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায়? এই যে হিরো, নেমে এসো। এবার তোমার চামড়া দিয়ে তবলা বানাবো। বন্ধুদের দিয়ে আমার ওপর বোমা মারানো হচ্ছিল, পালিয়ে যাওয়ার মতলব? নামো! চিৎকার করে উঠল অফিসার। অনিমেষ এটুকু বুঝতে পারছিল তার ওপর ঝড় নেমে আসছে, কিন্তু যতটা পারা যায় নিজেকে ততটা নির্লিপ্ত রাখতে চাইছিল সে। কিন্তু ভ্যান থেকে নামতে গিয়েই মাথাটা এমন টলে উঠল যে সে তাল রাখতে পারল না। হুড়মুড় করে পড়তে পড়তে সে একবার মাত্র আকাশটাকে দেখতে পেল। স্যাঁতস্যাঁতে মাটির উপর অনিমেষ শুয়েছিল। জ্ঞান ফিরতেই বুঝতে পারল তার হাত এবং পা ভালো করে বাঁধা। তবে ঘরটায় আলো আসছে। প্রথমে ওর মাথায় একটু ঘটে যাওয়া ঘটনাগুলো এলো না, বরং পেট চিনচিন করছে। বেশ ক্ষুধা বোধ হলো তার। এখন বোধহয় বিকেল, কারণ ক্রমশ আলো কমে আসছিল। এই সময় লোহার দরজা খুলে অফিসারটি ঘরে ঢুকল। ঘুম ভাঙল? অনিমেষ কোনো রকমে উঠে বসল। বসে বলল, খাবার দিন। খাবার? ও গড, তোমার খাবার দরকার? খিদে পায় তাহলে? কি খাবে? এখানে যা পাওয়া যায় সব এনে দেব। মহাদেব কোথায়? লোকটা পা ফাঁক করে ওর সামনে এসে দাঁড়ালো। এক প্রশ্ন বারবার করছেন কেন? চাবুকের মতো পাটা নেমে এলো। এই বাঞ্চত, বলবি কেনা বল। প্রচণ্ড যন্ত্রণা মাথা থেকে ঘাড়ে ছড়িয়ে পড়ল। অনিমেষ দাঁতে দাঁত টিপে সামলাতে থাকলো নিজেকে। তার মুখ হাতের টানে এখন ওপরের দিকে। অফিসার গড়গড় করল, সব কটাকে ধরবো আজ। পুলিশকে মারার তাল হচ্ছিল, বিপ্লব করছেন। পেচ্ছাপ করে দিই বিপ্লবের মুখে। হাঁ কর, হাঁ কর বলছি। হঠাৎ শরীরের মধ্যে অস্থিরতা পেল অনিমেষ। ঘেন্নায় গুলিয়ে উঠছে পেট, বুক, সর্বাঙ্গ।
তার মুখের একদলা থুতু লোকটার শরীরে মাখামাখি হতেই প্রথমে হতবম্ব হয়ে হাত ছেড়ে দিল লোকটা, তারপরেই ঝাঁপিয়ে পড়ল সে অনিমেষের ওপর শকুনের মতো।